আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের জেনেক্স অনলাইন কোচিংয়ের পক্ষ থেকে আমরা FRB 26 অর্থাৎ SSC 26 ব্যাচের জন্য যে রিভাইজ কোর্স এনেছি মাশাআল্লাহ, আজকে তার প্রথম ক্লাসের সাথে আমি তোমাদের সাথে আছি ডক্টর রিজভী, ফাউন্ডার মেডিবস। দীর্ঘদিন অফলাইন অনলাইন পড়ানোর অভিজ্ঞতা মাশাআল্লাহ প্রায় 10-12 বছরের বেশি। তো অভিজ্ঞতার আলোকে, ম্যাচুরিটির আলোকে তোমাদের SSC 26কে কেন্দ্র করে গুছিয়ে সাজেস্টিভ তোমাদের যদি একটু আমি দিতে পারি তাহলে সেই জায়গা থেকে রেজাল্টটা ভালো বের হয়ে আসবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেকজন যুক্ত হয়েছে, আমি বেশ কয়েকজন যুক্ত হলে অন স্ক্রিন এসে পড়ানো শুরু করে দিব। তোমাদের সম্ভাব্য যারা ক্লাসটা করলে উপকৃত হবে তাদেরকে একটু শেয়ার দিয়ে দিবা প্লিজ। এই ক্লাসটা SSC 26 তো অবশ্যই করবা। SSC 25 যারা মেডিকেল ব্যাচ আছে তারাও বেসিক নিতে পারো একটু দেখে, আর SSC 27 যারা ফার্স্ট ইয়ারে আছো তারাও এই ক্লাসটা দেখতে পারো। আমরা প্রাণীবিজ্ঞান 12টা অধ্যায়ের মধ্যে যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হাইড্রা নিয়ে আলোচনা করব। হাইড্রা একটা নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীকে কেন্দ্র করে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য এবং হাইড্রার কিছু ব্যতিক্রমী কথা নিয়ে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে প্রাণীবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের আয়োজন। হাইড্রা MCQ CQ সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু ক্লাসটা উন্মুক্ত প্ল্যাটফর্মে হচ্ছে, যারা আমার শিক্ষার্থীরা আছো প্লিজ তারা গঠনমূলক কমেন্ট করবা। ক্লাসে হ্যাম্পার হয়ে এরকম কোনো কমেন্ট না করলে আমি খুব বেশি খুশি হব ইনশাআল্লাহ। আর যদি তুমি শেয়ার দিলে মনে করো ক্লাসটা অনেকের উপকার আসবে, তুমি ক্লাসটা শেয়ার দিয়ে আমার পাশে থাকতে পারো। হাইড্রা পুরোটাই আজকে আলোচনা করব। ইতিমধ্যে আমি বেশ অনেকজনকে যুক্ত হতে দেখতে পাচ্ছি। সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমি অন স্ক্রিনে এসে ক্লাস শুরু করে দিব। যারা যুক্ত হয়েছো অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি ক্লাসটাকে 3টা স্লটে ভাগ করে নেব যাতে আমরা একে অপরের সাথে ইন্টারেকশনে যেতে পারি। প্রথম স্লটে আমি হাইড্রার বৈশিষ্ট্য এবং বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের সাথে আমি কমেন্টগুলো দেখতে দেখতে হয়তো কোনো একটা গান বা কোনো গল্প শেয়ার করে তোমাদের সাথে ওই বিরতিটা ভালো করে কাটাবো। তারপর আমরা ব্যাক করে হাইড্রার অন্তর্গঠনে যাব। একইভাবে আরেকটা ব্রেক নিয়ে সবাই মিলে ইন্টারেকশন, তোমরা কমেন্ট করবা, তোমাদের সাথে আমি ইন্টারেকশন করব। গান গল্প হতে হতে তারপরে তৃতীয় ধাপে আমরা হাইড্রার অন্যান্য জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকের হাইড্রা ক্লাসে আমাদের যে আয়োজন, আমি বেসিক বোঝানোর চেষ্টা করব, আর জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চ দক্ষতামূলক প্রশ্নগুলা আমার এখানে সেট আপ করা আছে। সেই প্রশ্ন এবং এই অধ্যায় থেকে আসা MCQ প্রশ্নগুলা ক্লাস শেষে আমাদের ভিডিওর উপরে PDF আকারে তোমাদেরকে সাপ্লাই দিয়ে দেওয়া হবে। তো আমি খুব বেশি স্লাইডে বেশি আলোচনা করব না, মাঝে মধ্যে যদি বেশি বর্ণনামূলক মনে হয় স্লাইডে যেতে হয় সেখানে যাব, তবে বেশিরভাগে আমি একে একে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আবার কোনো একটা টপিক যদি স্লাইড থেকে আমি সাহায্য নিলে কম সময়ে বোঝানো যায় সেক্ষেত্রে আমি স্লাইডের হেল্প নেব, কারণ সেটা আবার একে বোঝাতে গেলে যদি ভিডিওটা ডিউরেশন বড় হয়ে যায় সেজন্য ওইভাবে চিন্তা করব। আর আজকের ক্লাসে আমার ক্লাস যথারীতি যারা করেছে মাশাআল্লাহ তারা তো জানো আমার ক্লাসগুলো হচ্ছে বেসিকের পাশাপাশি একটু হালকা ছন্দ, গল্প, কবিতা থাকে। তো সে অনুযায়ী আজকের আয়োজন, আজকে গল্প আছে, কবিতা আছে, শেষের দিকে একটা সুন্দর হাইড্রাকে কেন্দ্র করে আমি একটা রোমান্টিক চিঠি লিখেছি। সেই চিঠিটা শেষে যাওয়ার আগে চিঠিটা পাঠ করার মধ্য দিয়ে হয়তো আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, অনেকজন যুক্ত হয়েছো, আমি আস্তে আস্তে অন স্ক্রিনে চলে আসছি। আমি তোমাদের ডাক্তার রিজভী স্যার, মাশাআল্লাহ আমি 2013 সাল থেকে পড়াচ্ছি। সে একদম হাঁটি পা করে অনেক দূর আসা। তো আজকে এই দিন পর্যন্ত এসে মোটামুটি বায়োলজি হয়তো আমি পণ্ডিত হতে পারি নাই, আমি প্রতিদিন বায়োলজি শিখি। সেই জায়গা থেকে হয়তো কোন বছর কোনটা পরীক্ষা আসে কোনটা আসে না, অনেক শিক্ষার্থীকে কোনোটা পরীক্ষায় পারতে দেখা, কোনোটায় আবার না পারতে দেখা, সব কিছু মিলিয়ে কাউকে ভালো করতে দেখা, কাউকে খারাপ করতে দেখা, সব কিছু মিলিয়ে আজকের আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটুকু তোমাদেরকে শেয়ার করবে ইনশাআল্লাহ। তোমাদের যেটুকু মেধা আছে সে মেধা দিয়ে কামিয়াব হয়ে যাবে।
তাহলে আমি আস্তে আস্তে মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সাথে সহযোগী সবাই আছে, নাসির আছে, ওয়াজেদ আছে, ইউসুফ আছে। তারা আমার সাথে পুরোটা সময় জুড়ে থাকবে। আর মাঝে মধ্যে কোনো একটা পড়ানো বোঝার তাগিদে যদি আমার অন স্ক্রিনে তাদেরকে ডাকতে হয়, আমি তাদেরকে ডাকবো। একটা ইন্টারেক্টিভ ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে নাসির, আমি আলোচনা শুরু করে দিই, এটা বেস্ট হবে। আমরা আজকে যে আলোচনা করব, এইচএসসি জীববিজ্ঞানের হাইড্রা টপিকসটা, এটা প্রাণীবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতির প্রথম পরিচ্ছেদ, তোমরা নিশ্চয়ই জানো। এই টপিকস নিয়ে আলোচনা করতে গিয়ে আমার কেন জানি মনে হয় প্রথমে একটু কি প্রশ্ন আসে, এটা একটু ধৈর্য ধরে একটু প্লিজ সহ্য করবা। কি প্রশ্ন আসে এটা একটু আমি তোমাদের পড়ে শোনাই। এখানে জ্ঞানমূলক হাইপোস্টোম, নিডোসাইট কি, মেসোগ্লিয়া কি, মৃত্যুজীবিতা কি, কথাগুলো আমার বর্ণনার মধ্যে চলে আসবে। এগুলো জ্ঞানমূলক আসতে দেখা গেছে। এটা অনুধাবনমূলক হবে। এটা এখান থেকে এখানে কপি হয়ে ফেস্ট হয়ে গেছে, অসুবিধা নেই। ডিগবাজি চলন, এটা চলন হবে। চলন বলতে কি বুঝো? আন্তঃকোষীয় পরিপাক বলতে কি বুঝো? নেমাটোসিস্ট কি? হাইড্রাকে মৃত্যুজীবী বলা হয় কেন? হাইড্রার স্বনিষেক ঘটে না কেন? হাইড্রা পরনিষেক ঘটে কেন? হাইড্রার সিলেন্ট্রনকে গেস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় কেন? হাইড্রাকে অমর প্রাণী বলা হয় কেন? লুপিং চলন বলতে কি বুঝো? সিলেন্ট্রন বলতে কি বোঝায়? মৃত্যুজীবিতা বলতে কি বোঝায়? মেসোগ্লিয়া বলতে কি বোঝায়? হাইড্রাকে দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন? হয়তো অনেকগুলো প্রশ্ন মনে হচ্ছে। ইনশাল্লাহ আমার মূল আলোচনা যখন শুরু হবে আস্তে আস্তে তোমরা দেখবে যেগুলো ইজি জিনিস, তুমি বেসিকটা বুঝলে আনসার করতে পারবা। প্রশ্নগুলো একবার পড়ে রাখতেছি আমি। একইভাবে বিগত বছরের প্রশ্ন আলোকে প্রয়োগ এবং উচ্চতা দক্ষতামূলকের জন্য হাইড্রা ও জনজনন প্রক্রিয়া, মুকুল উদ্গম এবং বিভাজনের বর্ণনা দাও, আমরা সেটা এখানে আলোচনা করব। হাইড্রার চলনের প্রকারভেদ সমূহ বর্ণনা দাও। হাইড্রার নিডোসাইট কোষের কাজ ব্যাখ্যা করো। সিলেন্ডার গহ্বরের তাৎপর্য বিশ্লেষণ করো। নেমাটোসিস্টের গঠন বর্ণনা করো। হাইড্রার নিডোসাইট কোষের চিহ্নিত চিত্র আঁকো। হাইড্রার এপিডার্মিস অবস্থিত নিডোসাইটের কোষের গঠন ব্যাখ্যা করো। হাইড্রার দেহের শ্রমবন্টন বিশ্লেষণ করো। কিংবা হাইড্রার পেশিয়াবলীয় কোষের গঠন বর্ণনা করো। হাইড্রার বিভিন্ন নেমাটোসিস্টের প্রকারভেদ বর্ণনা করো। দ্বিস্তরী হাইড্রার প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এপিডার্মিস ও গেস্টেডার্মিসে প্রাপ্ত কোষসমূহের কাজ বর্ণনা করো। সমারসল্টিং ও লুপিং চলন প্রক্রিয়া দুটি বিশ্লেষণ করো। নেমাটোসিস সূত্রক নিক্ষেপের কৌশল ব্যাখ্যা করো। হাইড্রা ও সবুজ শৈবালের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। হাইড্রার পরিস্ফুটনকালে গঠিত পর্যায়সমূহ বর্ণনা করো। হাইড্রার ওজন ও যৌন উভয় প্রজনন ইন্টারস্টেশিয়াল কোষের ভূমিকা বিশ্লেষণ করো। হয়তো অনেকগুলো প্রশ্ন দেখছি, সেখান থেকে আইডিয়া হলো যে অধ্যায়টা আসলে গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্ন আসে। বাট এখানে প্রশ্ন আকার অনেকগুলো হয়ে গেছে। আমরা যদি বেসিক বুঝি দেখা যাবে যে একটা টপিককে কেন্দ্র করে 4-5 ধরনের তারা প্রশ্ন করছে। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, আমি মূল আলোচনায় আস্তে আস্তে চলে যাই। এই প্রশ্ন উত্তরগুলো ধীরে ধীরে আমরা পেয়ে যাব। আর শেষে এমসিকিউগুলো হয়তো আমি এখানে ওইভাবে এমসিকিউ আকারে আলোচনা করব না, কিন্তু এমসিকিউ কথার মধ্যে দিয়ে চলে আসবে। তবে এমসিকিউগুলো আমরা পিডিএফ আকারে এখানে দিয়ে দিব। তাহলে আমি মূল আলোচনা যাওয়ার আগে আবার বলি, জেনেক্স অনলাইন কোচিং থেকে আমি লাইভে আছি, ডক্টর রিজবি। আমি বায়োলজি নিয়ে পুরোটা সময় জুড়ে এফআরবি প্রোগ্রাম আমি থাকবো ইনশাআল্লাহ। বায়োলজি আমি গুছিয়ে দিব, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চ দক্ষতামূলক, পাশাপাশি এমসিকিউ। আমার লক্ষ্য থাকবে বায়োলজির ভাষায় বায়োলজি আনসার করে কীভাবে আনসারটা করলে পুরো মার্কসটা পেতে পারি, সেই অনুযায়ী সাজেস্টিভ হয়ে আমরা যাতে একটা ভালো রেজাল্ট বের করে নিয়ে আসতে পারি। ভালো রেজাল্ট বলতে সত্যি কথা, তুমি স্বীকার করার না করা, সেটা হচ্ছে A+। এটা A+ নিয়ে কীভাবে আমরা বের হয়ে আসতে পারি সে আলোচনা থাকবে আজকের প্রথম ক্লাস হাইড্রা। তাহলে আমি এখন মূল আলোচনা চলে যাচ্ছি। দেখো, এই যে হাইড্রা, এই হাইড্রার একটা সুন্দর গল্প বলি তোমাদের। এই হাইড্রা নামটা ছিল একটা গ্রিক পৌরাণিক কাহিনীর চরিত্র। তার নাম ছিল লার্নিয়ান হাইড্রা। এই লার্নিয়ান হাইড্রা গ্রিক পৌরাণিক কাহিনীর যে চরিত্র, সেই পৌরাণিক কাহিনী বা গল্পে লার্নিয়ান হাইড্রাকে নাকি বধ করা যেত না, আটকানো যেত না। এই লার্নিয়ান হাইড্রাকে কেউ যদি কেটে ফেলতো, সে 2টা হয়ে যেত, আবার কাটলে 3-4টা হয়ে যেত। অর্থাৎ একটা বিরক্ত করে বলে তাকে আমি 2-3 ভাগ করে দিলাম, 4-5টা আমাকে বিরক্ত করে। অর্থাৎ ওই লার্নিয়ান হাইড্রার একটা অমরত্ব ক্ষমতা ছিল, পুনরুৎপত্তি ক্ষমতা ছিল। যদিও সেই গল্পে লেখা আছে গ্রিক পৌরাণিক কাহিনী, যাই হোক সেটা একটা পৌরাণিক কাহিনী। তবে মিঠা পানি বা স্বাদু পানির একটা প্রাণী হাইড্রা। এই হাইড্রার বৈশিষ্ট্য পর্যালোচনা করে দেখা গেল যে কোনো অসুবিধা হচ্ছে, কোনো অমর ক্ষমতা আছে। তো সেগুলো চিন্তা করে ভদ্রলোক কেরোলাস লিনিয়াস এই মিঠা পানির স্বাদু পানির প্রাণীটার নাম দিল হাইড্রা। ও গ্রিক পৌরাণিক কাহিনী থেকে ইন্সপায়ার্ড হয়ে।
যদিও এই হাইড্রার প্রথম ধারণাটা দিয়েছিলেন অ্যান্টনি বন লিওনহুক এবং হাইড্রার পুরা গঠনটা ব্যাখ্যা করেছিলেন আব্রাহাম ট্রেমলে। হাইড্রা যে অমর সে কথা বলছিলেন বিজ্ঞানী ব্রেইন। আবার হাইড্রা যে পুনরুৎপত্তি করতে পারে সে কথাও যদিও আব্রাহাম ট্রেমলে বলছিল, কিন্তু নামকরণ করেছিল কেরুলাস লিনিয়াস। বিজ্ঞানীর নামগুলো হয়তো ওভাবে পরীক্ষা আসে না, একটা হয়তো আসতে পারে আবিষ্কার আব্রাহাম ট্রেমলে। আমার সাথে হাতে বলা আবি আব্রাহাম, আবিষ্কার আব্রাহাম ট্রেমলে। ঠিক আছে, আব্রাহাম আবিষ্কার আব্রাহাম ট্রেমলে। পুনরুৎপত্তির ক্ষমতার কথা বলছিল আব্রাহাম ট্রেমলে। বলো আবার মানে পুনরায়, আবার মানে পুনরায়, আবার মানে পুনরায়, আবার মানে আব্রাহাম, পুনরায় মানে পুনরুৎপত্তি। বাকি গল্প মানে বাকি নামগুলো কেন বললাম আমি? তুমি যদি হাইড্রা কোনো একটা আনসার করতে গিয়ে কোনো একটা ভূমিকা লিখতে চাও, কোনো একটা উপসংহার টানতে চাও, সেখানে অ্যান্টনি বন লিওনহুক, সেখানে আব্রাহাম ট্রেমলে, কেরুলাস লিনিয়াস, বিজ্ঞানী ব্রেইন, তাদের কথাগুলো তুমি স্মরণ আনতে পারো। সেখানে গ্রিক পৌরাণিক কাহিনীর লার্নিয়ান হাইড্রার কথা স্মরণ আনতে পারো। সেখানে গ্রিক পৌরাণিক কাহিনীর হারকিউলিসের কথা তুমি স্মরণ আনতে পারো। তো যাই হোক, এগুলো হচ্ছে তত্ত্বীয় কথাবার্তা। এখন আমরা মনে হয় মূল যে বেসিক কথা সেখানে চলে যাব। বলা হচ্ছে একটা হাইড্রা দেখতে এরকম। এই হাইড্রাতে 3 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে যে হাইপোস্টুম, আর এটা হচ্ছে দেহ, আর এটা হচ্ছে পাদচাকতি বা পদতল। তাহলে হাইড্রাকে বাহ্যিকভাবে কয়টা অংশে ভাগ করা হয়? 3টা অংশে। হাইপোস্টুম, দেহ, পাদচাকতি। আর দেহ না বলে দেহকাণ্ডও বলতে পারো। হাইপোস্টুম, দেহকাণ্ড, পাদচাকতি। হাইপোস্টুম, দেহকাণ্ড, পাদচাকতি। যখন স্লাইডের প্রয়োজন হবে আমি সেদিকে মুভ করবো তোমাদের। এই হাইপোস্টুমের চারদিকে কতগুলো কোর্সিকা থাকে। কিকা থাকে? কোর্সিকা। হাইপোস্টুমের চারদিকে কি থাকে? কোর্সিকাগুলো সাধারণত দেহের চেয়ে 2 থেকে 3 গুণ লম্বা হয় এবং এখানে একটা মুখছিদ্র থাকে। আজকে এখানে অনেক পিকুলিয়ার তথ্য পাবো তোমরা। এই মুখছিদ্রে যেটা আছে এটা সে এই ছিদ্র দিয়ে খায়, আবার এই ছিদ্র দিয়ে ত্যাগ করে। হাইড্রার হাইপোস্টুমে অবস্থিত মুখছিদ্র তোমার পায়ু হিসাবেও কাজ করে, মুখ হিসাবেও কাজ করে। কি একটা প্যাকেজ এটা, কেমন? এখন মুখছিদ্র যে পাশে থাকে এই প্রান্তকে বলা হয় উরাল প্রান্ত। উরাল মানে মুখ বা মৌখিক, এটা সুন্দর বাংলা হবে মৌখিক প্রান্ত। আবার যে পাশে উরাল ছিদ্র নাই, পাদচাকতি, সেটাকে অনেকে অ্যাবুরাল প্রান্ত বলে। উরালের আগেরটা অ্যাব লাগাই দিলাম, বিপরীত হয়ে গেল। মৌখিক না হয়ে এটা শব্দ হবে বিমৌখিক প্রান্ত। তাহলে হাইড্রাকে যদি প্রান্ত বলে ভাগ করি, মৌখিক প্রান্ত, বিমৌখিক প্রান্ত বা উরাল বা অ্যাবুরাল প্রান্ত। হাইড্রার বাহ্যিক গঠনের কয়টা অংশ? 3টা একদম মুখোমুখি মুখস্থ হয়ে যাবে। যারা আছে একটু মুখোমুখি বলবা। হাইপোস্টুম, দেহকাণ্ড, পাদচাকতি। হাইপোস্টুম, দেহকাণ্ড, পাদচাকতি। হাইপোস্টুম, দেহকাণ্ড, পাদচাকতি। এই হাইপোস্টুমের চতুর্দিকে কতগুলো কি থাকে? কোর্সিকা থাকে। যদি এগুলো দেহকাণ্ড থেকে উঠে, এখানে একটা মুখছিদ্র থাকে, সে মুখছিদ্র মুখ এবং পায়ু উভয় হিসেবে কাজ করে। এটা হচ্ছে তার বাহ্যিক এটুকু কথা। কিন্তু মনে রাখবা, যে কোনো একটা প্রাণী ভ্রূণ অবস্থায় এরকম 3টা স্তরে বিভক্ত থাকে। তার বাইরের স্তরকে আমরা একটোডার্ম বলি। একটোডার্ম বা এপিডার্ম, নিশ্চয়ই তোমরা জানো। একটু মানে বাইরে, এপি মানেও বাইরে। আমরা মজা করে বলি আম্মু একটু বাইরে গেলাম। একটু মানেও বাইরে, বাইরে মানেও বাইরে। ওই যে আমরা বাঙালি বাবু বলি যেমন ফল ফ্রুট, হ্যাঁ, ফল মানেও ফল, ফ্রুট মানেও ফল। হ্যাঁ, তাহলে একটু মানে বাইরে, একটোডার্ম। ডার্ম মানে ত্বক বা স্তর, একটোডার্ম মানে বাইরের স্তর। মাঝখানেরটাকে বলা হয় মেসোডার্ম। মেসো মানে মাঝামাঝি। আর ভিতরেরটাকে বলা হয় এন্ডোডার্ম। এন্ডো মানে হচ্ছে ভিতরে। কিন্তু এখানকার এন্ডোডার্মের একটা সুন্দর নাম আছে, গ্যাস্ট্রোডার্ম। দেখো, যে কোনো একটা প্রাণী ভ্রূণ অবস্থায় তার 3টা স্তর থাকে, যাকে ভ্রূণীয় স্তর বলা হয়। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। কিন্তু নিডারিয়া পর্বের প্রাণীদের এই স্তরটা থাকে না। এই স্তরটা না থেকে সেখানে একটা অকুশীয় মেসোগ্লিয়া থাকে। মেসোগ্লিয়া, আমি এটা বলতেছি এটা পূর্ণাঙ্গ কোন স্তর না, এটা অকুশীয় মেসোগ্লিয়া স্তর। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের স্তর না থাকলে স্তর আছে কয়টা? 2টা। তাহলে নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে কয় স্তরী? দ্বিস্তরী। যেহেতু হাইড্রা একটা নিডারিয়া পর্বের প্রাণী, তাহলে হাইড্রা কয় স্তরী? দ্বিস্তরী। হাইড্রা দ্বিস্তরী।
তার মাঝখানে একটা অকুশীয় মেসোগ্লিয়া থাকে, মেসোডাম থাকে না। এই মেসোগ্লিয়ার কিছু বৈশিষ্ট্য বলি তোমাদের। মেসোগ্লিয়া বর্ণহীন, মেসোগ্লিয়া স্থিতিস্থাপক, মেসোগ্লিয়া আটালু, মেসোগ্লিয়া পাতলা, কেমন, মেসোগ্লিয়া অকুশীয়। বর্ণহীন, স্থিতিস্থাপক, আটালু, পাতলা, অকুশীয়। তোমরা একটা মজার জিনিস দেখো, কি সুন্দর করে মিলে গেছে। দেখো, বস্তির আপা অকুশী। বস্তির আপা কেন অকুশী আমি কি জানি। বস্তির আপা অকুশী, তাহলে বস্তির আপা অকুশী, এটা দিয়ে মেসোগ্লিয়ার বৈশিষ্ট্য শিখবো। তাহলে দেখো, বস্তির আপা অকুশী, ব দিয়ে কি বলো, মাঝে ওয়াজস্য চলার, ব দিয়ে কি বলো, বর্ণহীন। স্থিতি দিয়ে কি বলো, স্থিতিস্থাপক। বস্তি, আফার আ দিয়ে আটালো, ফা দিয়ে পাতলা। বস্তির আপা অকুশী মানে অকুশীয়, কথা ঠিক কিনা। এই অকুশীয় বৈশিষ্ট্য কিংবা বর্ণহীন কিংবা স্থিতিস্থাপক কিংবা আটালো কিংবা পাতলা, এই বৈশিষ্ট্য কি তোমার এলাকার নাকি মেসোগ্লিয়ার? মেসোগ্লিয়া কি তোমার মাথাতে থাকে নাকি হাইড্রার মধ্যে অকুশীয় হিসাবে থাকে, কথা ঠিক কিনা? মাঝে মধ্যে তো ঠিকগুলো কমেন্ট করবা, কেউ মাইন্ড করে না, আমার টুন ডানা বামে যেতে পারে, এভাবে ক্লাস নেবো, আমি ক্লাসটা এনজয় করতে চাই। তাহলে অকুশীয় মেসোগ্লিয়া সম্পর্কে একটু জেনে গেলাম। দ্বিস্তরীয় একটা প্রাণী হাইড্রা, কেমন। বলা হচ্ছে হাইড্রা নাকি অরীয় প্রতিসাম্য। কি প্রতিসাম্য? অরীয়। অরীয় প্রতিসাম্য মানে কি জানো? যে কোনো একটা প্রাণীকে যদি আমরা ব্যবচ্ছেদ করতে চাই, লম্বা লম্বি একের অধিক ভাগ করা গেলে তার নাম অরীয় প্রতিসাম্য। মগর পাতাইজ্জা ভাগ করা যাবে না। পাতাইজ্জা মানে কি? অনুপ্রস্থ ভাগ করা যাবে না। অরীয় প্রতিসাম্য দ্বিস্তরী মিঠা বা স্বাদু পানির একটা প্রাণী হচ্ছে হাইড্রা। এই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা অধিক। এই হাইড্রা অমর, অনেক কথাবার্তা আছে। এখন হাইড্রার এটুকু বৈশিষ্ট্য পড়ানোর পর আমার মনে হয় সময় আসছে তোমাকে একটু স্লাইডে নিয়ে যাই। আমার সাথে একটু স্লাইডে যাও তোমরা। কি বলো বাজেট? স্লাইডে গিয়ে দেখো কি সুন্দর করে হাইড্রার প্রথম ধারণা দিয়েছিল অ্যান্টনি বন লিওনহুক, আবিষ্কার করেছিল আব্রাহাম ট্রেমলে, নামকরণ করেছিল কেরুলাস লিনিয়াস। বিশ্বাস করো, আমাদের যেমন নামকরণ হয়তো নানি নাইলে দাদি নাইলে খালামণি করছে না, বিজ্ঞানের জীববিজ্ঞানের প্রায় সময় নামকরণ তোমার নানা ভাই কেরুলাস লিনিয়াস। ওনার কাজই হচ্ছে কেউ কিছু আবিষ্কার করলে একটা নাম ঢুকাই দিয়ে এখানে, ঠিক আছে। তারপরে এই হাইড্রার নামকরণ করছে কোথার থেকে? লার্নিয়ান হাইড্রা থেকে। গ্রিক মহাবীর ছিল হারকিউলিস, এটা নিডেরে পর্বের প্রাণী। অকুশিয়াস্তর মেসোগ্লিয়া, এখানে একটা গহ্বর আছে সিলেন্ট্রন, আমরা আস্তে আস্তে ওখানে ঢুকবো। দ্বিস্তরী প্রাণী, অরীয় প্রতিসাম্য, এবং হাইড্রা তোমাদের পড়াচ্ছে ডক্টর উইলিয়াম রিজবি স্যার। উইলিয়াম নামটা আমি লাগাইছি যাতে হালকা বিদেশি মনে হয় আমাকে, ঠিক আছে। তোমরা আমার কথা মাইন্ড করতে পারবে না, ক্লাস এনজয় করবা। তো যাই হোক, স্লাইডের মধ্যে এই কথাগুলো নিয়ে আসছি। দ্বিস্তরী অরীয় প্রতিসাম্য ধরনের সিলেন্ট্রন নামক গহ্বর। গহ্বর নিয়ে আমি আলাদা কথা বলতেছি, প্লিজ আগে সিলেন্ট্রন নামটা মনে রাখা, আলাদা কথা বলবো আমরা। বাহ্যিক একটু প্রাথমিক ব্যবস্থা আসছে, তারপরে আমরা হাইড্রার পর্ব পরিচিতি এটা তো গেল। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে ছাদ উঠেছিল গগনে, কেমন। এই হাইড্রা বলে ফিকি ফিকুলের দেখো কাটতে কাটতে কাটাকাটি করতে করতে 0.004 মিলিমিটার ব্যাস করলো, ওখান থেকে আর একটা জায়গা উঠে। ওরে বাবারে, তোমাদের একটা কথা বলে, হাইড্রার এই বৈশিষ্ট্য শুনে আমার কি মনে হচ্ছে জানো? তোমরা এখন থেকে মোনাজাত ধরবা, বায়োলজিক্যাল মোনাজাত। হে মহান, আমাদের জীবনটা হাইড্রার মতো অমর করে দাও, এবং আমাদের মধ্যে ভালোবাসাটা ঘাস ফড়িংয়ের মতো করে দাও। আরে ঘাস ফড়িংয়ের মতো ভালোবাসা কেন বলছি? ছেলেরা আবার আমিন বলে ফেলিও না। স্ত্রী ঘাস ফড়িং ডিম দিয়ার ফরফরে মারা যায়, সেই ঘটনা দেখে সাথে সাথে পুরুষ ঘাস ফড়িংও মারা যায়। তুরু লাভ কি লাভ? এই জন্য মোনাজাত হতে হবে বায়োলজিক্যাল, কথা ঠিক কিনা। এই হাইড্রাকে 0.004 মিলিমিটার ব্যাসে কাটলো নাকি, সেখান থেকে নতুন করে পুনরুৎপত্তি হয়। হ্যাঁ, মাশাল্লাহ। তো যাই হোক, এরপর আমরা আসি, এখানে অনেকগুলা বিজ্ঞানীদের ছবি আছে, নিচে একটা বিজ্ঞানী আছে, তোমরা একটু দেখে নিও। বিজ্ঞানী এটা 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 আমি আসলে বিজ্ঞানী না ভাইয়া, আমি আসলে বিজ্ঞানীদের সাথে একটু নামতাম লাগাই দিয়ে নিজেকে একটু জাতে তুলি আর কি, বুঝো নাই? তাহলে এটা হচ্ছে দেখতে দেখো তোমার নানার মতো অ্যান্টনি বন লিওনহুক, এটা তোমার দাদার, তোর দাদা এরকম স্মার্ট ছিল, কেরুলাস লিনিয়াস। আর এটা তোমার শ্বশুরের মতো আব্রাহাম ট্রেমলে, এটা শ্বশুর দুইটা কেন হবে, সরি শ্বশুর তো একটা না হবে, এটা আরেকটা খেয়েও। আর এটা হচ্ছে তোমার রিজবি স্যারের মতো, দেখো বিজ্ঞানী উইলিয়াম আরকে রিজবি, উনি কি বলছেন? হাইড্রা যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই কথাটা উনি বলছেন, কেমন। তো যাই হোক, এবার আসি আমরা হাইড্রা বহির্গঠন, হাইপোস্টুম দেহকাণ্ড, পাদচাকতি, এটা গেল। এবার যেতে যেতে পথে পূর্ণিমা রাতে তোমাদের একটু জিনিস দেখায়। এই জায়গায় আমার সাথে একটু তাকো,
একটা হাইড্রাতে কোষিকা থাকে। নাসির ক্লিয়ার দেখা যাচ্ছে এগুলো? ঠিক আছে। একটা হাইড্রাতে কোষিকা থাকে, এটা লম্বা নলাকার দেহকাণ্ড থাকে। এখন দেখো হাইপোস্টোম দেহকাণ্ড পাদচাকতি এগুলো এমনি। কিন্তু হাইড্রার একটা পিকুলিয়ার কথা বলি, শরৎ হেমন্ত শীতকালে তাদের যৌন প্রজনন হয়। শরৎ হেমন্ত শীতকালে তাদের কোণাকার উপরের দিকে শুক্রাশয় তৈরি হয়, নিচের দিকে গোলাকার ডিম্বাশয় তৈরি হয়। কি এক কারিশমা! ওদের ভাইয়া স্থায়ীভাবে কোনো জননাঙ্গ থাকে না। এটা পুরো প্যাকেজ। আজকে পুরো ক্লাস ধরে দেখবা, এটা পুরো একটা প্যাকেজ। এদের কোনো স্থায়ী জননাঙ্গ নাই। হঠাৎ করে তুমি গ্রীষ্মকালে গিয়ে দেখবা, আচ্ছা তোমার দেখার দরকার, মানুষ তুমি একটা আশাফুল মখলুকাত, হাইড্রার জননাঙ্গ আছে কিনা তুমি দেখতে যাবা? তোবা। তো হাইড্রার 12 মাস জননাঙ্গ থাকে না প্যাকেজ এটার। এটা হচ্ছে শরৎ হেমন্ত শীতকালে উপরের দিকে শুক্রাশয়, নিচের দিকে ডিম্বাশয় তৈরি হবে। তো এই শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হবে। তো সেই হিসাবে তো একটা পরবর্তী প্রজন্ম হওয়ার কথা। কিন্তু মজার বিষয় কি জানো, হাইড্রাতে একই দেহে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হলেও একই সময় দুইটা পরিপক্ক হয় না বলে একই দেহের মধ্যে তারা শুক্রাণু মানে মিলিত হয় না। হয়তো একটা হাইড্রার এই শুক্রাশয়ের শুক্রাণুর সাথে অন্য একটা হাইড্রার ডিম্বাশয়ের ডিম্বাণু মিলিত হবে। এই জন্য তাদের কোনো স্বনিষেক ঘটে না, নিজের মধ্যে কোনো নিষেক ঘটে না, তাদের মধ্যে পরনিষেক ঘটে। এটা আমি বেশি লম্বা করলাম না কথাটা। আর হাইড্রা গ্রীষ্মকালে কি করে জানো, এখান থেকে একটা মুকুল তৈরি হয়, বুঝছো? তো এই জিনিসটা আমি এখানে বুঝাই দিই, তোমরা আমার সাথে একটু থাকবে ধৈর্য ধরে, কেমন? ওয়াজেদ কি বলো, ওরা ধৈর্য ধরে থাকতেছে তোমার সাথে? হ্যাঁ, দেখো এই শুক্রা শরৎ হেমন্ত শীতকালে তারা যৌন প্রজনন করবে, কারণ তাদের ওই সময় প্রতিকূল সময়। যৌন জনন করে শুক্রাশয় থেকে শুক্রাণু, ডিম্বাশয় থেকে, যদি এটা বলতেছে অন্যটা হাইড্রার ডিম্বাশয় থেকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু দুইটা এসে মিলিত হবে, তার নাম বেরিগুড না জাইগুড। বলো বাচ্চারা, বেরিগুড না জাইগুড? জাইগুড বিভাজন হতে 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 বিভাজিত রূপ যেটা, তাকে আমরা বলি ক্লিবেজ। আরো বিভাজিত হতে হতে যে দাবটা হবে একেবারে নিরেট, কোনো ফাফা নয়। আরে আফা, এটা নয় তো ফাফা, ঠিক আছে, এটাকে বলা হয় মরুলা কিলা। এরপরে যে দাবটা হবে অনেকগুলা কোষ হবে, মাঝখানে একটা গহ্বর হবে, এই দাবকে বলা হয় ব্লাস্টুলা কিলা। কারণ আমরা জানি অপরিণত কোষকে ব্লাস্ট বলে। কি বলে? ব্লাস্ট থেকে ব্লাস্টুলা। এখানকার প্রতিটা কোষের নাম ব্লাস্টোমিয়ার, এখানকার ত্বকের নাম ব্লাস্টোমিয়ার সম্বলিত যে ব্লাস্টুলা, ঠিক তারপরে গিয়ে হাইড্রার দুইটা স্তর হয়ে যাবে। বাইরে একটুডাম, একটু কালারটা চেঞ্জ করে নিলে ঘটনাটা ঘটে যাবে। আর ভিতরে হচ্ছে এন্ডোডাম এবং মাঝখানে একটা সিলেন্ট্রন নামক গহ্বর। তাহলে প্লিজ এটা একটু মুখস্থ করে দিই। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট থেকে ক্লিভেজ, জাইগোট বিবাহিত হয়ে ক্লিভেজ, আরও বিবাহিত হলো মরুলা। এক সময় এটা গহ্বর বিশিষ্ট ব্লাস্টুলা হয়। ব্লাস্টুলার গহ্বরকে ব্লাস্টোসিল বলে, ব্লাস্টুলার ত্বককে ব্লাস্টোডার্ম বলে, ব্লাস্টুলার প্রতিটি কোষকে ব্লাস্টোমিয়ার বলে। এরপরে সর্বশেষ হচ্ছে দ্বিস্তরে একটা গ্যাস্ট্রুলা হয়। এই সিরিয়াল ভুল করা যাবে না। হাইড্রার যৌন প্রজননে যে সিকুয়েন্স, এই সিকুয়েন্স তুমি ভুল করতে পারো, ভুল করলে প্রশ্ন ভুল হবে না, হাইড্রার বাচ্চা হবে না যে ভাইয়া তুই দেখিস, হাইড্রার বাচ্চা আটকে যাবে, এ গণনা করা যাবে না। তাহলে প্রথমে কি গুড, জাইগুড, মুখোমুখি বলো, প্রথমে জাইগুড, তারপরে কি ক্লিভেজ, তারপরে কি মরুলা, তারপরে কি ব্লাস্টুলা, তারপরে কি গ্যাস্ট্রুলা কিলা। এখন দাবগুলা সিরিয়ালি মুখস্থ করবো কিভাবে? আমার সাথে সাথে বলো, জায়গায় কিভাবে মরে ব্লাস্ট হয়ে গ্যাস বের হচ্ছে। জায়গায় মরি গিয়ে দে ভাইয়া, জায়গায় কিভাবে মরে ব্লাস্ট হয়ে গ্যাস বের হচ্ছে। ভাইয়ার আবার ওয়াজের সুরে চলে যেতে হবে। জায়গা মানে জাইগোট, কথা ঠিক কিনা? কিভাবে মানে ক্লিভেজ, কথা ঠিক কিনা? মরে মানে মরুলা, ব্লাস্ট মানে ব্লাস্টুলা, গ্যাস মানে গ্যাস্ট্রুলা, কথা ঠিক কিনা? তাহলে হাইড্রার যৌন প্রজননের শুক্রাশয় থেকে শুক্রাণু আসবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসবে, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হবে। জাইগোট বিভাজিত হতে হতে সেখান থেকে ক্লিভেজ, তারপরে মরুলা। এক সময় এটা ব্লাস্টুলা হয়ে গ্যাস্ট্রুলা হবে, কথা ঠিক কিনা? সেই গ্যাস্ট্রুলা হচ্ছে দ্বিস্তরী, একটা একটুডাম আর একটা হচ্ছে এন্ডোডাম। এই একটুডাম এন্ডোডাম থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা সব কিছু আসবে, কথা ঠিক কিনা? সরি, তোরা মাইন্ড করিস ভাইয়া, মাঝে টুন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কখন? শরৎ হেমন্ত শীতকালে প্রতিকূল পরিবেশে হাইড্রা যৌন প্রজনন করবে।
তোমাদের কথা হচ্ছে হাইড্রা কি গ্রীষ্মকালে কিছু করবে না স্যার? তোমাদের জন্য সুখবর সুখবর সুখবর। হাইড্রা গ্রীষ্মকালে এখান থেকে হঠাৎ করে কথা নাই বার্তা নাই, এটা কুড়ি বা বাট বা মুকুলের মতো তৈরি হয়ে, বিশ্বাস করো এটা লম্বা হতে 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 এমনভাবে হয়ে যাবে এটাকে পূর্ণাঙ্গ হাইড্রা হয়ে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে দিছে দূর। ঠিক আছে, কি একটা কারবার ভাই! শুক্রাণু তৈরির কোনো প্রশ্ন নাই, ডিম্বাণু তৈরির কোনো প্রশ্ন নাই। এটা মুকুল তৈরি হয়ে পূর্ণাঙ্গ একটা হাইড্রা হওয়া, তার নাম মুকুলোদ্গম। কি গম? তার নাম মুকুলোদ্গম। এগুলো হচ্ছে অযৌন প্রজনন। আবার অনেক সময় হাইড্রা লম্বালম্বী দুই ভাগে ভাগ হয়ে অনুলম্ব দুই ভাগে ভাগ হয় কিংবা অনুপ্রস্থ দুই ভাগে ভাগ হয়, সেভাবে বিভাজনের মাধ্যমে হাইড্রা অযৌন প্রজনন করতে পারে। তাহলে মোরাল উদ্দেশ্যটি কি? শরৎ, হেমন্ত, শীতকালে প্রতিকূল পরিবেশে হাইড্রা যৌন প্রজনন করে, আর গ্রীষ্মকালে অনুকূল পরিবেশে হাইড্রা অযৌন প্রজনন করে। অযৌন প্রজনন দুটো উপায় আছে তার। একটা হচ্ছে যে মুকুলোদ্গম প্রক্রিয়া, এটা মুকুলের মতো তৈরি হবে, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে এটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। আরেকটা হচ্ছে দ্বিবিভাজন, অনুলম্ব দ্বিবিভাজন হতে পারে, অনুপ্রস্থ দ্বিবিভাজন হতে পারে। তবে দ্বিবিভাজন তো অ্যাক্সিডেন্টাল বা দৈবাত, এটা সবসময় স্বাভাবিকভাবে হয় না। তো এই ঘটনাটা থেকে হাইড্রা প্রজননের জিনিসগুলো আমি মনে হয় আশা করি একটু করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম। যাদের এবার আসি আমরা, আর দাবগুলো তো মার্শাল্লাহ মুখস্থ করে আছে। কি বলো ওয়াজেদ আলী? মুখস্থ হয়ে গেছে না মার্শাল্লাহ? জায়গায় কিভাবে মরে ব্লাস্ট গ্যাস বের হতে ভাইয়া। এখন যাই হোক, তবে তাই হোক, তবে কি হবে? আমি এখান থেকে একটু এক্সিট দিই। এখন দেখো, এরপরে দেখো একটা মজার জিনিস আসছে, তোরা মাইন্ড করিস না, তোদেরকে এটা মুখস্থ করে। হাইড্রার প্রজাতি আছে কয়টা? 40টা। 40টা গুলিমার, যে কয়টা পরীক্ষা আসবে সে কয়টা পড়ি। তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় হাইড্রা বলগারিস। দেশ, হ্যাঁ, একটা হাইড্রা পাওয়া যায় বুলগরিস, সরি বলগারিস, বুলগরিস না, বাংলাদেশে এরকম বুলগরি পাওয়া যায়। আসলে কি করবি তোরা? হাইড্রা বুলগরিস। তো হাইড্রার কয়েকটা নাম মুখস্থ করবো আমরা। হাইড্রা বলগারিস, বুলগারিস না, হাইড্রা বিরিদিস, সরি এটা বিরিদিস না, হাইড্রা বিরিডিস, মানে কি একটা বানান টানান। হাইড্রা ফুসকা, ওরে বাবা সব খাবারের নামে না। হাইড্রা গ্যাঞ্জাটিক, সরি গ্যাঞ্জাটিক এখানে হবে, এখানে গাঞ্জা তো হওয়ার কথা না। হাইড্রা, এটা তোরা উচ্চারণ কর, এসব কথা আমি হইতাম না ভাইয়া। এই হাইড্রা বলগারিসে কোষিকা থাকে 10টি, রেঞ্জ হলে 6 থেকে 10। হাইড্রা বিরিডিসে কোষিকা থাকে 4টি, রেঞ্জ হলে 4 থেকে 8। হাইড্রা ফুসকাতে কোষিকা থাকে 6টি, আর হাইড্রা গ্যাঞ্জাটিকাতে কোষিকা থাকে কয়টি? 6টি। এটা এই কোষিকা কি জিনিস? এরকম একটা হাইড্রা, তো এখান থেকে যেগুলো বের হয়েছিল কি আর খা, তার নাম কোষিকা, খা খা খা। এখন এগুলো কেমনে মুখস্থ করবা? একটু টুটকা মারতে হবে, কারিশমা দিতে হবে। এখন তোমাদেরকে একটু বলি ভাইয়া, একটা গল্প শোনো। মনে করো তোমার আম্মু তোমাকে ভুল করে 10 টাকা দিয়ে দিছে, নাহলে আরো কম দিতে, বিশ্বাস করো। ভুল করে কয় টাকা দিছে? 10 টাকা। তাহলে হাইড্রা বলগারিস কয় টাকা? 10 টাকা। 10টি কোষিকা। ভুল করে 10 টাকা দেওয়ার পর তোমাকে তোমার আম্মু বলছে, যেহেতু দিয়েই বলছে, বলে বাবুইয়া বাবুনি তুই ভাড়া দিবি কয় টাকা? 4 টাকা গাড়ি ভাড়া। ভাড়া দিস, বিড়ি দিস, সরি বিড়ি হবে না, ভাড়া দিস 4টা। 10 টাকা তার কয় টাকা আছে? টঙ্ক করো ভাইয়া, অনেকের মনে ক্যালকুলেটর লাগবে ভাইয়া। 6 টাকা। এখন 6 টাকা বাঁচছে, এটা কি করবে? যদি বাবুনি হয়, মেয়ে হয়, মাছ কি খাবে? ফুচকা, কারণ এটা তো এটা ওদের খাইতেই হবে। ফুচকা কিভাবে বানায় তোমরা জানাতে, এভাবে করো, এভাবে দিয়ে এভাবে বানায়। যাই হোক, আমি না বলি, এগুলো বললে আবার বিদ্রোহ শুরু করবে, আমাদের ফুচকার বিরুদ্ধে কেন কথা বলতেছে, এইভাবে করলো তো ওনার ক্লাস আমরা করবো না। এরকম করিস না, আমাকে মাফ করিস তোরা, ঠিক আছে? ছেলে হলে তোমরাই বলো ভাইয়া, ডোন্ট ট্রাই দিস। ছেলে হলে বাকি 6 টাকা দিয়ে কি খাবে? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, এগুলো খাইস না কেউ, এগুলো খাওয়া যাবে না, ঠিক আছে? পানি খাবি, নর্মাল পানি খাবি, আপেল খাবি, আঙ্গুর খাবি, এই যে আমার মতো করে এরকম করে আঙ্গুর খাবি, বুঝলাম? কিন্তু গাঞ্জা টিকা খাওয়া যাবে না। তাহলে গল্পটা দেখো, আম্মু ভুল করে কয় টাকা দিছে? 6 টাকা। 10 টাকা। বুলগারিস 10। ভাড়া দিছে কয় টাকা? 4 টাকা। বিরিডি 4। ফুচকা খাবে কয় টাকা? 6 টাকা। আর ছেলে হলে ডিগির খাবে কয় টাকা? 6 টাকা। ঠিক আছে? এবার আসি, আমরা এভাবে এনজয় করতে করতে ক্লাসটা চলে যাবো, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। এরপর দেখো হাইড্রা শ্রেণী বিন্যাস, আবার হেল্প করতে হবে, বুঝতে পারছি। শ্রেণী বিন্যাস অনেকের মুখস্থ থাকে, অনেকের থাকে না। একটা জিনিস দেখো, হাইড্রা একটা প্রাণী, কিংডম অ্যানিমালিয়া, মুখস্থ রাখার দরকার নেই, এটা যে কারো মনে থাকবে। ফাইলাম নিডারিয়া, আগে বলছে এটা নিডারিয়া পর্বের প্রাণী নন করে। এটা ক্লাস হাইড্রোজোয়া, এগুলো মুখস্থ রাখতে হবে, এটাতে ফারাস না।
উজুয়া অর্ডার হাইড্রোর ওইদা ফ্যামিলি হাইড্রোর দাইয়ে আর এটা হচ্ছে হাইড্রা বলগারিস সব ঠিকঠাক আছে নাসির সব ঠিক আছে বাচ্চারা আছে নাকি আমাকে একা রেখে চলে গেছে দেখো বাবু তোমাদের হেল্প করি এই তিনটা শব্দ যদি আমি হেল্প করে মুখস্থ রাখতে পারি পুরোটা মুখস্থ থাকবে কিংডম অ্যানিমালিয়া মনে থাকে ফাইলাম নিডারিয়া মনে আছে ক্লাসে জুয়া অর্ডার ওইদা ফ্যামিলি আইডে কিন্তু দেখো বাকি সবগুলো হাইড্রো আছে আর এটা তো হাইড্রা বলগারিস মনে থাকে তোমাদের যদি যে এটুকু হেল্প করি আমি যে দেখো বলো ক্লাসে যাওয়া ক্লাসে তোমরা বেশি নাড়াচাড়া লাগলো আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে তাই মনে হচ্ছে অ্যাবনর্মাল কিছু হচ্ছে ঠিক আছে তো হ্যাঁ ক্লাসে যাওয়া তাহলে ক্লাস হাইড্রোজোয়া ক্লাসে যাওয়া ক্লাস হাইড্রোজোয়া ক্লাসে যাওয়া ক্লাস হাইড্রোজোয়া দেখো অর্ডার ওই দে আঞ্চলিক ভাষা বোঝো না অর্ডার ওই দে অর্ডার হাইড্রো ওই দে অর্ডার অর্ডার আছে দে হাইড্রো ওই দে ফ্যামিলি দাইয়ে ভাইয়া ফ্যামিলি দাবে এখানে ফ্যামিলি আছে তাহলে ফ্যামিলি হাইড্রো দাইয়ে বাই দ্য ওয়ে মজা করে পড়িস তাহলে কিংডম অ্যানিমালিয়া ফাইলাম নিডারিয়া ক্লাস হাইড্রোজুয়া অর্ডার হাইড্রো ওইদা ফ্যামিলি হাইড্রো দাইয়ে জেনাস হাইড্রা স্পেসিস হাইড্রা বলগারিস আশা করি এই জিনিসটা তোমাদের হেল্প করতে পারলাম শিশুদের ভালো লাগতেছে আশা করি ঘটনাটা এখন আমরা আরেকটু সামনে চলে যাই ওভারঅল বাহ্যিক ঘটনা বৈশিষ্ট্যগুলো রিভাইজ দিয়ে ফেলি প্রতিসাম্য রিয় হাইড্রার স্বাভাবিক কোনো মৃত্যু নেই কেমন তাকে মাটিতে ফুটিয়ে ফেলতে হবে তো ফুটে ফেলতে ফর্বনিডারিয়া উৎপাদন ক্ষমতা অধিক হাইড্রার কোনো আলাদা কিডনি নেই আলাদা কোনো ফুসফুস নাই তাদের রেশন এবং শ্বসন ব্যাপনের মধ্যে দিয়ে চলো আমার সাথে বলো রেশন শ্বসন ব্যাপন রেশন শ্বসন ব্যাপন ঠিক আছে হাইড্রার রেশন এগুলো ফেঁকে আছে এটা মানে গরিব প্রাণী বুঝছো এদিক দিয়ে আমরা ব্যাপনের মাধ্যমে মেরে দেয় ঠিক আছে ওদের আলাদা কোনো অঙ্গ নাই তাহলে বসবাস এরা মুক্তজীবী এরা মাংসাশী মানে প্রাণী খায় এরা মিঠা পানিতে বসবাস করে দৈহিক অংশ হাইপোস্টম দেহকাণ্ড পদতল এদের প্রজননের সময় গ্রীষ্ম শরৎ শীত হেমন্ত এগুলো আমি ইচ্ছা করে রিভাইজ দিলাম একবার রিভাইজ দিয়ে এবার নিশ্চয়ই তোমরা জানো আমি তো একটা কবি মানে আমি নিজে ভাই একটু চর্চা করি কবি তো সে অনুযায়ী আমি একটা কবিতা লিখতেই পারি আমি প্রায় সময় নানা রকম কবিতা লিখি তো একটা বায়োলজিক্যাল কবিতা লিখছি তবু তোমাদেরকে অন্য একটা কবিতা শোনাই আশা করি তোমাদের ভালো লাগবে একটু রোমিও ট্রাজেডিক কবিতা সেদিন জ্যোৎস্না ভরা রাতে অনেকে ছিল সাথে হঠাৎ কি হলো বুড়ে কেউ নেই ঘরে সেদিন থেকে আমি একা খেয়েছিলাম সেকা এগুলো আমার লেখা কবিতা তো এখন এখানে একটা কবিতা লিখছি তোমরা দেখো হ্যাঁ তাহলে কবিতাটা কে কোন টোনে পড়বো আমি জানি না প্রথম আমি কবিতার টোনে পড়ি অর্থাৎ বাহ্যিক ঘটনাগুলো একটু রিভাইজ করে একটু কবিতার টোনে পড়ি আবৃত্তি করতে যাচ্ছি হাইড্রা কবিতাটি লিখেছেন ডক্টর উইলিয়াম রিজবি আমার নাম আমি বলতেছি আর কি ঠিক আছে প্রতিসাম্য অরীয় মৃত্যু নেই স্বাভাবিক পর্বে নিডারীয় উৎপাদন অধিক ব্যাপনে রেচন ব্যাপনে শ্বাস মুক্তজীবী মাংসাশী মিটাতেই বাস হাইপুষ্টুম দেহকাণ্ড পদতলে বিভক্ত গ্রীষ্ম শরৎ শীত ও হেমন্ত এটা হচ্ছে কবিতার সুর আর কেউ যদি মনে করে যে এটাকে র্যাপ সং দিয়ে গাইবা এরকম প্রতিসাম্য অরীয় মৃত্যু নেই স্বাভাবিক পর্বে নিডারীয় উৎপাদন অধিক ব্যাপনে রেশন ব্যাপনে শ্বাস মুক্তজীবী মাংসাশী মিটাতেই বাস হাইপুষ্টুম দেহকাণ্ড পদতলে বিভক্ত গ্রীষ্ম শরৎ শীত ও হেমন্ত অ্যাজ ইউ উইশ আর ওয়াজের সুরে পড়তে পারো আমি ওয়াজ না আমার অনেকক্ষণ ধরে ওয়াজ মারতেছে তোমরা ওয়াজের সুরে মজা করে পড়বা ঠিক আছে ওয়াজের সুরে বা পড়বা প্রতিসাম্য অরীয় মৃত্যু নেই স্বাভাবিক পর্বে নিডারীয় উৎপাদন অধিক কথা ঠিক কিনা ভালো করে পড়তে পারো এটা আমরা এখান থেকে বিদায় নিব মানে কোনটা থেকে আমরা মনে হয় বাহ্যিক গঠন থেকে মোটামুটি বিদায় নিলাম এখন আমরা অন্তর্গঠনে যাব অন্তর্গঠনে গেলে আমি তোমাদেরকে আগে একটু কোথায় নিয়ে যাব বোর্ডে নিয়ে যাব আমার সাথে তোমরা একটু বোর্ডে যাও একটু মনোযোগ দাও হাইড্রার অন্তর্গঠন যদি আমরা দেখি হাইড্রাকে যদি আমরা এভাবে কাটি লম্বচ্ছেদ করি তো হাইড্রার বাইরের দিকে একটা স্তর দেখবো এরকম আবার হাইড্রার ভিতরের দিকে একটা স্তর দেখবো এরকম দেখো হাইড্রার বাইরের স্তরের নাম নিচ্ছে কি ডার্ম বলো একটোডার্ম বা এপিডার্ম
আর হাইড্রার ভিতরের স্তরের নাম নিশ্চয় কি বলো? এন্ডোডার্ম। একটু মনোযোগ দিবে এখানে, আমাদের মনে হয় এখানে একটু ধৈর্য ধরতে হবে। এন্ডোডার্মের অপর নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্ম। কিন্তু এই দুই স্তরের মাঝখানে, নাসির ক্লিয়ার করে বোঝা যাচ্ছে? এই জায়গাটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া। এখন দেখো তো, হাইড্রার মাঝখানে একটা গহ্বর হয়ে গেছে না? এই যে একটা গহ্বর, এই গহ্বরেরটার নাম হচ্ছে সিলেন্টেরেন গহ্বর। আমি প্রথমে মনে হয় গহ্বরটা নিয়ে বলে ফেলি। হাইড্রার এই মাঝখানের গহ্বরকে সিলেন্টেরেন গহ্বর বলে। মুখ দিয়ে খাবারগুলো এখানে প্রবেশ করার পর তারা মুখ দিয়ে আবার বের করে দেয়। তো এখানে খাবারগুলো হজম করার সময় হাইড্রার এখানে পরিপাকটা হয় গহ্বরে। এই সিলেন্টেরেন গহ্বরে দুই ধরনের পরিপাক হয়, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, আরটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। এটা বহিঃকোষীয় পরিপাক, আরটা হচ্ছে কি অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক মানে জাস্ট এখানে এই খালি জায়গাটাতে, আর অন্তঃকোষীয় মানে ডাইরেক্ট অন্তঃস্তরের কোষের ভিতর ঢুকে যে পরিপাক, সেটা অন্তঃকোষীয় পরিপাক। হাইড্রার বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাক দুটা। এভাবে আমরা বলবো সরকার আমি স্নেহগুলো এখানে পরিপাক হয় কীভাবে, বাকি ছোটোখাটো কথাগুলো সেটে থাকবে। আর এরা সাধারণত খাবার খায় হচ্ছে ভোরবেলা এবং দিনে একবেলা খায়। ভোরবেলা এবং তাদের কোষিকার ওখানে বিদ্যমান নেমাটোসিস্টের মাধ্যমে হাইড্রা খাবারগুলো গ্রহণ করে। আমরা নেমাটোসিস পড়ার সময় একটু ডিপে বলবো ইনশাল্লাহ। এই যে সিলেন্ট্রনের মধ্যে পরিপাকও হয়, আবার সিলেন্ট্রন কিন্তু কিও করে, কি বলা যায়, সংবহনও করে। তো সংবহন করলে, পরিপাক হলে তাকে আমরা বলবো গ্যাস্ট্রো, সংবহন করলে তাকে আমরা বলবো ভাস্কিউলার। তাহলে এই অনুযায়ী পরিপাক সংবহন দুটাই করে বলে হাইড্রার সিলেন্ট্রনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরও বলা হয়। তার বাইরে দুই একটা নাম আছে, ব্লাইন্ড গার্ড, ব্লাইন্ড স্যাক, এরকম, সেগুলো লেস ইম্পর্টেন্ট, তো সেটার মধ্যে দেখে নিবা। সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর যেটা, এই গহ্বরে বহিঃকোষীয় অন্তঃকোষীয় দুই ধরনের পরিপাক হয়। বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাকের মাধ্যমে খাবারগুলো পরিপাক হয় আমরা জানি, এবং সেখানে ছোটোখাটো কিছু কথাগুলো দেখে নিবা। এখন আসি আমরা গহ্বরটা, সিলেন্ট্রন গহ্বরটা বাদ দিলে বাইরে যে একটোডার্ম এবং এন্ডোডার্ম আছে, এটাই হচ্ছে তার দেহ প্রাচীর। একটোডার্মে কোষ আছে 7টা, আর এন্ডোডার্মে কোষ আছে 5টা। এগুলো এখন মুখস্থ করবো আমরা, আস্তে আস্তে চ্যালেঞ্জের দিকে ঢুকতেছি। একটোডার্মে 7টা কোষ, এন্ডোডার্মে 5টা কোষ। একটোডার্মে 7টা, এন্ডোডার্মে 5টা। একটোডার্মে 7টা, এন্ডোডার্মে 5টা। এই একটোডার্মে 7টার সাথে 5টা কিন্তু এন্ডোডার্মের সাথে মিল আছে। যে দুটো মিল নেই এটা আগে মুখস্থ করে নাও। একটোডার্ম বা বাইরে একটা আছে নিডোসাইট, আরটা হচ্ছে জনন। নিডোসাইট এবং জনন কোষ, নিডোসাইট এবং জনন কোষ একটোডার্মে থাকে, কখনো এন্ডোডার্মে থাকে না। বাকি 7টা থেকে 2টা গেলে বাকি 5টা একটোডার্ম এবং এন্ডোডার্ম সবার ক্ষেত্রে মিল আছে। মাশাআল্লাহ, এটা আমরা মিলে দেখাবো মোটামুটি কেমন মিল হয়। যে দুটা মিল নাই সে দুটা শুধু ছন্দ দিয়ে আমরা মনে রাখি, বলো জনি মিল নাই। কে মিল নাই? জনি মিল নাই। জ মানে জনন, নি মানে নিডোসাইট। জনি মিল নাই, জনি শুধু বাইরে থাকবে। জনি কোথায় থাকবে? একটোডার্মে থাকবে। একটোডার্ম বা এপিডার্ম বা বাইরের দিকে থাকবে জনি। জনি কোনো মিল নাই। জনি কি নাই? মিল নাই। জতে জনন কোষ, নিতে নিডোসাইট। এই দুইটা মিল নাই, বাকি 5টা মিল আছে। সেখানকার সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিডোসাইটটা, সেটা আমরা একে দেখাবো একটু পরে, এটা আলাদা করে কথা বলবো। আর বাকিগুলো একটু এমসিকিউ রিলেটেড ওভারঅল একটু আলোচনা করতে হবে, হয়তো করবো আমরা। তাহলে এখান থেকে আমরা যাচ্ছি, একটোডার্ম এবং এন্ডোডার্ম দুভাগে ভাগ করা হয়। একটোডার্মে 7টা কোষ, এন্ডোডার্মে 5টা কোষ। এই কোষগুলো আমি একটু তোমাদেরকে স্লাইড ভিত্তিক দেখাই। স্লাইড ভিত্তিক দেখাইলে আমার জন্য একটু মানে তাড়াতাড়ি হবে, এটা সুবিধা। কি বলো? একটা সেকেন্ড। দেখো, সরি, এই 7টা কোষ দেখো তোমরা। 7টা কোষ কি? গ্রন্থি কোষ, সংবেদী কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ, পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ, স্নায়ু কোষ, জনন কোষ, নিডোসাইট কোষ। তবে এখানে একটা কমেন্ট করে রাখি, এই গ্রন্থি কোষ কিন্তু গ্যাস্ট্রোডার্ম বা এন্ডোডার্ম বা ভিতরের দিকে দুই ধরনের, মিউকাসকরণকারী এবং এনজাইমকরণকারী। মিউকাসকরণকারী এবং এনজাইমকরণকারী। এই গ্রন্থি কোষের কাজ, কয়েকটা কাজ আমার সাথে মুখস্থ করো। চলন, বাসন, গলাধকরণ। চলন, বাসন, গলাধকরণ এবং লেগে থাকা। চলনে, বাসনে, লগনে, গলাধকরণে। চলনে, বাসনে, লগনে, গলাধকরণে। এটা টোন আছে, আমি পড়ি আর কি। তাহলে গ্রন্থি কোষের অন্যতম কাজ হচ্ছে চলন, বাসন, লেগে থাকা এবং গলাধকরণ।
এটা এপিডার্মিস বা বাইরে একরকম হলো, ভিতরে এটা দুই রকম, মিউকাস গঠনকারী এবং এনজাইম গঠনকারী। থ্যাংক ইউ। সংবেদী কোষ দুটো, এপিডার্মিস আর এন্ডোডার্মিস দুটার ক্ষেত্রে একই রকম। ইন্টারস্টেশিয়াল কোষ দুটো একই রকম। ইন্টারস্টেশিয়াল কোষের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে। আর পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ এপিডার্মিসে একই রকম হলো, গেস্টোডার্মিসে সেটা দুই রকম। একটা হচ্ছে ক্ষণপদীয়যুক্ত, ক্ষণপদযুক্ত, আরটা হচ্ছে প্লাজেলাযুক্ত। ক্ষণপদযুক্ত এবং প্লাজেলাযুক্ত, ক্ষণপদযুক্ত এবং প্লাজেলাযুক্ত। তাহলে একটু ব্যতিক্রম পাইলাম আর কি, সেটা মেনশন করে দিলাম। গ্রন্থি কোষটা এন্ডোডার্মিসের দুই ধরনের, আর পেশি আবরণী কোষটা এন্ডোডার্মিসের দুই ধরনের, বাকি সব মিল আছে। জননব নিউক্লিয়াস শুধু এপিডার্মিসে থাকবে, কখনো কি এন্ডোডার্মিস বা গেস্টোডার্মিসে থাকবে না। কেমন? তো এই হচ্ছে কথা। এটা একটা ছন্দ দিছি, গড় সংসারে ইন্টারেস্ট পাচ্ছে না স্নেহের জনি, ফোরাটা দিয়ে মনে রাখতে পারো, অথবা শুধু জনন যে বাইরে থাকে এটা মনে রেখে বাকিগুলা বাইরে ভিতরে উভয় জায়গায় থাকে সেটা মনে রাখতে হবে। এটাতে আমি বেশি কিছু না করি, তবে এটা দিয়ে আমার একটা সুন্দর কি আছে, কতক্ষণ গেছে, ঠিকঠাক আছে। এটা দিয়ে আমার একটা কবিতা, বুঝো না, সুযোগ পাইলে কবিতা। এফি এন্ডো বাহির ভিতর, অর্থাৎ এফি বাইরে এন্ডো ভিতরে, মেসোগ্লিয়া মাঝে, 7 মাস মিলেমিশে। এফিতে কি 7টা, এন্ডোতে কি 5টা, 7 মাস মিলেমিশে, 5 মিলেমিশে নিজের মতো সাজে। স্নায়ু গ্রন্থি পেশি সম্বেদ ইন্টারেস্টিং কোষ, জনন নিডু বাইরে থাকে, ভিতর বললে দোষ, কারণ জনন নিডু সব সময় বাইরে থাকবে। কেমন? এটা পড়তে হবে এরকম, এফি এন্ডো বাহির ভিতর, মেসোগ্লিয়া মাঝে, 7 ফাঁস মিলেমিশে নিজের মতো সাজে। স্নায়ু গ্রন্থি পেশি সম্বেদ ইন্টারেস্টিং কোষ, জনন নিডু বাইরে থাকে, ভিতরে বললে দোষ। হয়তো বেসিক আঁকবো, সেখান থেকে মনে থাকবে, ছন্দ দিয়ে মনে থাকবে, নাহলে কবিতা দিয়ে মনে থাকবে। কিছু একটা ঘটবে মানে ঘটবে ভাইয়া, মানে ঘটনা কিন্তু ঘটে যেতে হবে, ঠিক আছে? ঘটনা না ঘটলে তো আর পড়ালেখা হবে না, তাই না? এখন দেখো, এটা একটু ছবি দেখাই। এটা আমি তোমাদেরকে আর বেশি ডিপ বলতেছি না। এই যে একটোডার্ম, এন্ডোডার্ম, মাঝখানে মেসোগ্লিয়া, এটা সিলেন্ট্রন বা গেস্টোভাস্কুলার গহ্বর বা ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গার্ড, আর মেসোগ্লিয়া যার ওপর নাম মেসোলেমিলাও বলে, জাস্ট এটুকু এখানে আমি ছবিটা এঁকে রাখছি। আর এবার আমরা ইয়াতে চলে যাব, একটা আদর্শ নিডোসাইডের চিত্র যাব, সেটা এখানে দেখাবো। দেখো, একটা আদর্শ নিডোসাইড, অর্থাৎ নিডোসাইডটা পরীক্ষায় যেহেতু আসে আমরা দেখছি, একটা আদর্শ নিডোসাইড দেখতে আমি যেভাবে বলি তোমরা হয়তো মাইন্ড করবা, আঙ্গুলকে এরকম করলে যেরকম সেরকম, আর সুন্দর করে বললে হাই কমেটের মতো। ইংলিশ কমেট আছে না, হাই কমেট, এটা হাই কমেটের মতো। এই যে এটা হচ্ছে যেখানে হেলাম দেশ এটা, আর যেটা হচ্ছে যেখানে ভাইয়া ডাকনা দেশ এটা, আর এগুলো হচ্ছে যেগুলো পরে তোরা মাইন্ড করলে গুললে ঘুরোই, আর এগুলো হচ্ছে এখানে পড়ার পর ভাই হালকা হালকা শীত কাপড় রেখে চাললাম, আবার চিচি চিচি চিচি, এখানে একটা বেশি লম্বা শীত কাপড়, আরে দাদা এটা মনে হয় লাদা। তার উপরে এখান থেকে পুরাটা কভার করে না দিলে এটা নিয়ে হবে দ্বন্দ্ব, বের আসতে পারে গন্ধ, ঠিক আছে না? এই হচ্ছে হাই কমেন্ট, এবং মনে রাখলে ভালো লাগে, ইজি। এটা হচ্ছে নিডোসাইড মনে করলে রিয়েলি ভর্তি ইচ্ছে হবে না, ঠিক আছে না? এটা একটা হাই কমেন্ট। তাহলে এদিকে নিডোসিল থাকে, এটা হচ্ছে খুবই সংবেদনশীল, ট্রিগারের মতো কাজ করে। আর এখানে একটা অফারকুলাম ডাকনা থাকে, ভিতরে নেমাটোসিস্ট পেঁচানো থাকে, এইদিকে কিছু পেশি সূত্র থাকে, একটা বেশি লম্বা পেঁচানো পেশি সূত্র হচ্ছে লেসু, আর একটা কোষে যা থাকে সাইটোপ্লাজম নিউক্লিয়াস। এটা দুটো চিত্র আঁকবা তোমরা, একটা হচ্ছে এরকম চিত্র আঁকবা, আরটা হচ্ছে উন্মুক্ত অবস্থায়। এখানে যে পেশি সূত্রটা ছিল সেটা এখান থেকে নেমাটোসিস্টটা বের হয়ে আসবে। বের হয়ে আসার একটা পদ্ধতি আসে, আশেপাশে যদি কখনো হাইড্রা যে খাবারটা পছন্দ করে, পছন্দের কোনো খাবার আসে, তখন হাইড্রা নিডোসিল এটা বুঝতে পারে। নিডোসিল বুঝতে পারলে আগে থেকে এখানে ফানি বেদ্যতা বেড়ে গিয়ে এখানে ফানি ঢুকবে বেশি করে, ফানি ঢুকে এটা আগে থেকে ফুলে টিপ টিপ হয়ে বসে থাকবে, তখন ডাকনা এটাতে প্রেশার দিবে। যখন একটা খাবার হঠাৎ করে নিডোসিলে স্পর্শ করবে, ট্রিগারের মতো হয়ে ঢাকনাটা টাচ করে খুলে যাবে, খুলে গেলে ব্রুম করে কি বেরিয়ে আসবে, নেমাটোসিস্ট বেরিয়ে আসবে। নেমাটোসিস্ট বেরিয়ে আসলে মনে রাখবা, নেমাটোসিস্টের গোড়ার দিকে এই প্রসারিত অংশকে বলা হয় বাট, আর এখানে 3টা বড় বড় কাটা থাকে তাকে বলা হয় বারবিউল, আর যতগুলো ছোট কাটা থাকে তাকে বলা হয় বারবিউল, বড় কাটাকে বার, ছোট কাটা বারবিউল। রবিউল, শফিউল, বারবিউল, ঠিক আছে? সময় ছোটটার সাথে উল যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে তোমরা 2টা চিত্র দিবা, একটু নির্দেশনা দিয়ে দিই, এটা দিবা আর উন্মুক্ত অবস্থায় একটা চিত্র দিবা, এই 2টার মধ্যে দিয়ে আদর্শ নিউসাইডটা তোমরা ব্যাখ্যা করবা। এটা হচ্ছে আমার কথার সাথে বার্তা, বার্তার সাথে কথা। ওই ইউসুফ আলী কই এক্সিট করবো তো, ঠিক আছে? এক্সিট করতে পারতেছে, মার্শাল্লাহ করে ফেলবে। যেটা আদর্শ নিডোসাইড গেল, আদর্শ নিডোসাইড তুমি খার আকাশ সে উড়ো, থার আকাশ কি আমার চেয়ে বড়। এবার দেখো এটা কি জিনিস, এটা হামরি পরীক্ষা আসবে তা না। এখানে সবগুলো এপিডার্মিসের কোষ, আর এখানে সবগুলো গেস্টোডার্মিসের কোষ। জাস্ট একটু দেখো, এটা এপিডার্মিসের পেশি আবরণী কোষ, এটা ইন্টারস্টেশিয়াল কোষ, এটা নিডোসাইড,
এগুলো সম্বেদী, এগুলো গ্রন্থিকোষ, সবগুলা পেশি আবরণী কোষের ফাঁকে 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 এগুলো অবস্থান করে। একইভাবে এখানে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। তো পার্থক্য কোথায়? এখানকার যখন তুমি পেশি আবরণী কোষ আঁকবা, একটা প্লাজেলাযুক্ত আর একটা কনফযুক্ত দুটো দেখাবা। আবার গ্রন্থি কোষ আঁকলে এনজাইম করণকারী এবং মিউকাস করণকারী দুটো দেখাবা, কিন্তু এভাবে এখানে দুটো দেখাবে না। মাঝখানে এটা হচ্ছে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া গেসে স্নায়ু কোষ অবস্থান করে। এটা নিয়ে আমি আর বেশি লম্বা হিসাব করবো না, কারণ এগুলো হচ্ছে FRB রিভাইস রিলেটেড ক্লাস, এখানে বেশি লম্বা করাটা উচিত হবে না। এরপরে তোমরা দেখো হাইড্রা কিকাই, এটা অনেকে জিজ্ঞেস করে আমাকে, বলে স্যার হাইড্রা কিকা, হাইড্রা কি চা খায়, কফি খায়, চানাচুর খায়, বিস্কিট খায়, বিশেষ করে হাইড্রা যা খায় এগুলোর নাম খুবই কঠিন। হাইড্রা পতঙ্গের লার্ভা খায়, হাইড্রা সাইক্লপস, সাইক্লপস মানে হচ্ছে কত হলো ছোটো ছোটো আত্মফোড়া পর্বের প্রাণী, ছোটো কৃমি খায়, মাছের ডিম খায়, ড্যাবনিয়া খায়, ওর বাবা কঠিন কঠিন নাম কী যে খায় তারা, খণ্ডায়িত প্রাণী খায়, এগুলো আত্মফোড়া, রোটিফেরা, ক্রাস্টাসীয় সন্ধিপতি প্রাণী, এটা হচ্ছে হাইড্রা প্রধান খাদ্য। সব নামগুলো মনে না থাকলো ভাইয়া, এটা মনে রাখিস, বলবি যে হাইড্রা ক্রাশ খায়। হাইড্রা কি খায়? ক্রাশ খায়। ক্রাশ মানে ক্রাস্টাসীয়, ক্রাস্টাসীয় সন্ধিপতি প্রাণী। হাইড্রা কি খায় ভাইয়া? হাইড্রা খায় ক্রাশ, ঠিক আছে? আর যদি পুরাটা মনে রাখতে চাও, এমন একটা জীবন ছন্দ যা সেটা খেয়াল করা, বলো পতঙ্গায়, পতঙ্গায় সাইকেলে গিয়ে ছোটো ছোটো কৃমিও মাছের ডিম, ছোটো ছোটো কৃমিও মাছের ডিম বুঝছো খণ্ড খণ্ড করে খেয়ে রাতে ফেরার সময় ক্রাশ খেয়েছি। যা সেটা গল্প, কোথায় যাবা? পতঙ্গায়। কি নিয়ে যাবা? সাইকেলে। কি কি খাবা? ছোটো ছোটো ক্রিম, ছোটো ছোটো ক্রিমি মাছের ডিম খণ্ড খণ্ড করে খেয়ে রাতে ফেরার সময় তুমি ক্রাশ খাইছো। তাহলে আমাকে বলো, পতঙ্গ মানে পতঙ্গের লার্ভা কথা ঠিক কিনা? সাইকেল মানে সাইক্লেস কথা ঠিক কিনা? ছোটো ছোটো কৃমি মানে ছোটো ছোটো কৃমি, মাছের ডিম মানে মাছের ডিম, ডলফিন মানে ড্যাবনিয়া, খণ্ড খণ্ড মানে খণ্ডায়িত প্রাণী, রাতে ফেরা মানে রোটিফেরা, ক্রাশ মানে ক্রাস্টাসীয় সন্ধিপতি প্রাণী কথা ঠিক কিনা? জাস্ট ইমেজিন একটা দৃশ্যপট, তুমি আবারও কল্পনা করো, কোথায় গেছো? পতঙ্গা। কি নিয়ে গেছো? সাইকেলে। খাইছো কি? খাবারের নামগুলো বলো। ছোটো ছোটো কৃমি, মাছের ডিম, এটা ডলফিনে ঢুকাই দিছি আমি, একটু দামি খাবার, ঠিক আছে? খণ্ড 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 কেবা খাইয়ে আবার রাতে ফিরবা। রাতে ফিরবা না, তুমি কি ওখানে থেকে যাবে নাকি? রাতে ফিরার সময় রাতের মধ্যে ক্রাশ খাইছো। কার উপর ক্রাশ খাইছে, কোথায় ক্রাশ খাইছে, এসব গল্প এখানে বলার দরকার নেই। ক্রাশ খাইছে মানে ক্রাশ খাইছে, কথা ঠিক আছে? এইভাবে তোমরা খাদ্যের নামগুলা মনে রাখতে পারো। এরপরে হাইড্রার নেমাটোসিস্টে ঢুকবো আমি। হাইড্রার নেমাটোসিস্টটা একটু আছে, একে বোঝাইতে একটু জটিল হবে, তার মধ্যে তোমাদের আমাদের একটু 1 মিনিটের কি হোক ইন্টারাকশন হোক। আমি 2টা আঙ্গুর খাই, তোমরা একটা ফানি থাকলে খাও, মুড়ি থাকলে খাও, আঙ্গুর চাইলে খাও, কোনো অসুবিধা নেই। এখন ভাই আমি বলি, ধৈর্য ধরে এতক্ষণ ছিল, আর কিছুক্ষণ থাকে হাইড্রা কীভাবে ডিপ বাজিতে যায় কানের মধ্যে এটা দেখাবো, চলে যাইস না। তার মধ্যে বলি, বিশ্বাস করো, কষ্ট করে লাইভে ক্লাসগুলো কেন করতেছে আমি বলি। ক্লাসগুলো করতে হচ্ছে আসলে, মানুষ বড় হয় বাই অ্যাচিভমেন্ট, অর্জনে, নট বাই এজ। বয়সে সবাই বড় হয়, কিন্তু অর্জনে কয়জনে বা বড় হয়? অর্জনে বড় হলে সবাই সম্মান করে। সেই অর্জনে বড় করার জন্য সেই ছোটোবেলা থেকে তোমার আম্মু, তোমার আব্বু, তোমার মারটা হচ্ছে সময় দিছে, কিন্তু তোমার বাবা যেটা সেটা হচ্ছে টাকা। এই টাকা কীভাবে আসছে? বাবার শৌখিনতার মধ্যে কম্প্রোমাইজ করছে। এভাবে করে তোমার পিছনে একটা টাকার ইনভেস্ট, বলবো আমি সরাসরি, টাকার ইনভেস্ট হয়েছে। তোমার মা একটা যথেষ্ট সময় ইনভেস্ট করে যাচ্ছে, সেই নার্সারি থেকে ছোটোবেলায় স্কুলে নিয়ে গেলো, স্কুল থেকে আনলো, তোমার জন্য রান্নাবান্না করলো, মাশাআল্লাহ, সময়ের ইনভেস্ট। এবং বাবা মা দুইজনের যৌথভাবে একটা স্বপ্নের ইনভেস্ট আছে তোমাকে নিয়ে। সেই স্বপ্ন কি হতে পারে? তোমার নামের আগে একটা ডাক্তার যুক্ত হবে, কিংবা তোমার নামের একটা ইঞ্জিনিয়ার যুক্ত হবে, সমাজ তোমাকে নিয়ে আলাপ করবে, পজিটিভ আলাপ করবে, তোমার বাবা মা খুব খুশি হবে, এসছে চাহিদা। কারণ বয়সের বাস্তবতায় আজকে যদি তোমার বয়স 16, 17, 18 হয়, তার সাথে তুমি 20 বছর যুক্ত করলে তোমার বয়স 70 পার হবে, 70 হয়ে যাবে তোমার বাবার বয়স। কারণ তোমার আব্বুর বয়স হলে 50-এর কাছাকাছি, তাই না? বাংলাদেশের হায়াতের আলোচনায় আসলে 50-70-এর বেশি মানুষ থাকে না, বেশিরভাগে থাকে না। তো তুমি আজ থেকে 20 বছর পর হয়তো তোমার বয়স 36-37, টাকা পয়সা হয়তো হালকা ইনকাম শুরু করছো, ততদিনে বাবা নাই অথবা মা নাই। সুতরাং বাবা মা তোমাদের ইনকামগুলো হয়তো খেয়ে যেতে পারবে না। তাহলে কি দেখে যাবে? সেটা হচ্ছে তুমি একটু সফল হলে তোমার সাফল্যটা দেখে মনে শান্তি নিয়ে যাবে। সে বাবার চেহারার দিকে তাকাই হলো, সে মার চেহারার দিকে তাকাই হলো, নিজের ভবিষ্যতের কথা তাকাই হলো, ধৈর্য ধরে পড়ালেখাটা করতে হবে। একটা জিনিস মনে রাখবা, সময় গেলে সাধন হয় না,
কৌশলগত পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এটা আমি বিশ্বাস করি না। সময় বুঝে কৌশলগত পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এটা বিশ্বাস করি। যারা আজকে এফআরবি, যারা আজকে এসএসসি 26 আছো, আল্লাহ যদি হায়াত দেয় আগামী বছর এই সময় আস্তে আস্তে তোমার মোবাইলে কিন্তু একটা এসএসসি রেজাল্ট ঢুকে গেছে। যদি এফলাসটা মিট যাই, তুমি সুখ অন্ধকার দেখবা, কোথায় আবেদন করবা, কি করবা। আর যদি এফলাসটা থাকে না, তুমি একটা বড় স্বপ্ন দেখবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বা আমাকে বলবা আমি এখানে চান্স পেয়েছি। এবং ঠিকই 2-1 মাস যাইতে যাইতে তোমার মোবাইলে একটা মেডিকেলের রেজাল্ট ঢুকবে, ইউ আর সিলেক্টেড অর নট সিলেক্টেড। ইফ ইউ আর রেডি টু টেক দ্য নট সিলেক্টেড, I have nothing to say. But if you have only answer, you are selected, your result is answer, তাহলে আমি বলবো জীবনে যদি কোনো পরিশ্রম করার নিয়ত থাকে, এই ইন্টারমিডিয়েটের এই সময়টুকু চূড়ান্ত পরিশ্রম করো। যদি বেঁচে থাকো শাইন করবে ইনশাআল্লাহ। তুমি শাইন করবে না, তোমার বাবা মার মুখ উজ্জ্বল হবে, তোমার পরবর্তী প্রজন্ম শাইন করবে। আর যদি মারা যায়, মুক্তি আল্লাহ হয়তো নিয়ে যাবে, ঠিক আছে না? যদি বেঁচে থাকে আমরা শাইন করব ইনশাআল্লাহ। সবাই যারা লাইভে আসো কমেন্টের মধ্যে একটু ইনশাআল্লাহ আমরা পারবো এরকম করে একটা কমেন্ট করো, তারপর আমরা পড়াটাকে ব্যাক করবো। কি ওরা ইনশাআল্লাহ কমেন্ট করছে? এবার আসি আমরা, মাশাআল্লাহ একটু মনোযোগ দাও, শেষের স্লটের দিকে চলে আসছে, বেশি কিছু বাকি নেই। দেখো, নেমাটোসিস্ট, সাধারণত নিডারিয়া পর্বের প্রাণীতে 23 ধরনের নেমাটোসিস্ট থাকে। তবে হাইড্রা নিডারিয়া পর্ব হওয়া সত্ত্বেও তাদের 7 ধরনের নেমাটোসিস্ট আছে। একটু দেখি আমরা। এই নেমাটোসিস্টের নাম হচ্ছে স্টেনোটিল বা পেনিট্রেন্ট। বৃহত্তম নেমাটোসিস্টকে স্টেনোটিল বা পেনিট্রেন্ট বলে, কারণ এটার ভিতরে হিপনোটক্সিন নামক একটা বিষাক্ত উপাদান থাকে, যে উপাদানের মাধ্যমে সে যে কোনো প্রাণীকে অবশ করতে পারে। অবশ করতে গিয়ে সে ছিদ্র করে, পেনিট্রেট করে বা পেনিট্রেশন করে, এই জন্য তার নাম পেনিট্রেন্ট। তাহলে স্টেনোটিল বা পেনিট্রেন্ট বৃহত্তম নেমাটোসিস্ট। আর একটু কি বলা হয়, কাটু মোটা, এটাকে বলবেন বলে। আর দুটাই সোজা, যেটা কাটা যুক্ত তাকে স্ট্রেপটোলিন গ্লুটিনেন, আর যেটা কাটা নেয় তারা স্টেরিওলিন গ্লুটিনেন বলে। আমি বেশি তোমাদের জ্বালাবো না। এটা ক্যাপসুল, এটা সূত্রক। প্রতিটা নেমাটোসিস্টে ক্যাপসুল এবং সূত্রক থাকে। এটা সূত্রক উন্মুক্ত, মানে এভাবে খোলা আছে। এটাও উন্মুক্ত, এটাও উন্মুক্ত, কিন্তু এটা সূত্রক বদ্ধ কিনা দেখো, এটা বদ্ধ। তাহলে 4টা এভাবে পার্থক্যগুলো আমরা করব। আবার এই সূত্রকে বারবার সুগঠিত আছে, যাকে এটা বেশি না টান দিই, আমরা একটা সুন্দর জিনিস শিখাই। এই 4টার মধ্যে একমাত্র কাটা আছে কোনটাতে? স্টেপটোলিন। আমি আবার উচ্চারণ করি, স্টেনোটিল বা পেনিট্রেন্ট বৃহত্তম নেমাটোসিস্ট, বলবেন যেটা কাটো মোটা নেমাটোসিস্ট, স্টেপটোলিন গ্লুটিনেন যেটা কাটাযুক্ত নেমাটোসিস্ট, স্টেরিওলিন গ্লুটিনেন যেটা হচ্ছে কাটা নেই এরকম নেমাটোসিস্ট। কিন্তু স্টেরিওলিন গ্লুটিনেন হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, আর স্টেপটোলিন হচ্ছে কাটাযুক্ত। স্টেপটোলিন আর স্টেরিওলিন ভুলে যাবা, দেখো স্টেপটুলি, কাটা দিয়ে কাটা তুলি, স্টেপটুলি, কাটা দিয়ে কাটা তুলি, ঠিক আছে? কোনটাতে কাটা আছে বলো? স্টেপটুলিন, এখানে কাটা আছে। কাটা দিয়ে কাটা তুলি, স্টেপটুলি, হ্যাঁ, কাটা দিয়ে কাটা তুলি, স্টেপটুলি। তাহলে আমার সাথে একটু বলো এই জিনিসটা। হাইড্রাতে খাদ্য শিকারের জন্য বা শিকারকে ঘায়েল করার জন্য, শত্রুকে ঘায়েল করার জন্য সাধারণত নিডারিয়া পর্বের প্রাণীতে 23 ধরনের নেমাটোসিস্ট থাকে। তবে হাইড্রা নিডারিয়া হওয়া সত্ত্বেও এখানে নেমাটোসিস্ট থাকে 4 ধরনের। 4 ধরনের নেমাটোসিস্টের নামগুলো কি? স্টেনোটিল বা পেনিট্রেন্ট, বলবেন, স্টেপটোলিন গ্লুটিনেন, স্টেরিওলিন গ্লুটিনেন। যে পরিমাণ কঠিন নাম রে ভাই, বাসা মেহমান আসলে পড়তে পারস। বাসা মেহমান বাইর থেকে আসতে দেখলে মাত্র আমরা কুলে এরকম করে এই স্টেনোটিল বা পেনিট্রেন্ট, স্টেনোটিল বা পেনিট্রেন্ট, বলবেন, স্টেপটোলিন গ্লুটিনেন, স্টেরিওলিন গ্লুটিনেন। আসসালামু আলাইকুম। ওরে বাবারে, মেহমান মনে করবে বাবারে এগুলো ব্রিটিশ কারিকুলাম পরে মনে হয়, কিসের ব্রিটিশ কারিকুলাম, এগুলো রিজিদার কাছে বায়োলজি পড়ে। ঠিক আছে না? মাশাআল্লাহ, এভাবে করে তোমরা একটু পড়বা। আবার আসি আমরা ছোটো ছোটো কয়েকটা কোষ, এগুলো নিয়ে বেশি না বলি। গ্রন্থি কোষ, এগুলো কোনো চিত্র পরীক্ষা আসবে না। ইন্টারস্টেশিয়ালটা চিত্র আসবে না, কিন্তু ইন্টারস্টেশিয়াল কাজগুলো পরীক্ষা আসবে।
ইন্টারস্টেশিয়াল কোষ প্রয়োজনের যে কোনো কোষে পরিণত হতে পারে। ইন্টারস্টেশিয়াল কোষ ওজন প্রজননের মুকুল বানাইতে পারে। ইন্টারস্টেশিয়াল কোষ শুক্রাশয় ডিম্বাশয় জনাঙ্গ বানাইতে পারে। ইন্টারস্টেশিয়াল কোষ দ্বারা হাইড্রার দেহে যতগুলো কোষ আছে সবগুলো 45 দিন পর পর প্রতিস্থাপিত হতে পারে। তো ইন্টারস্টেশিয়াল কোষ প্রয়োজনের যে কোনো কোষে পরিণত হতে পারে। এটা লাখ টাকার একটা MCQ। এটা তোমাদের কি বলা হয়। আর সম্বেদী এবং স্নায়ু মনে রাখবা, সম্বেদী সম্বেদগুলো গ্রহণ করে, স্নায়ু সেগুলো সরবরাহ করে। ইন্টারস্টেশিয়াল কোষের কাজগুলা সবাই মিলে একবার চোখগুলাও দেখে আমার সাথে মুখস্থ করবা। তোমরা বলবা যে ইন্টারস্টেশিয়াল। মুকুলে পরিণত হয় কোন কোষ, তোমরা ইন্টারস্টেশিয়াল বল, যদি আমি শুনতেছি না। জননাঙ্গ বানায় কোন কোষ, তোমরা ইন্টারস্টেশিয়াল বল, আমি শুনতেছি না। যে কোনো কোষ বানায় কোন কোষ, ইন্টারস্টেশিয়াল বল, আমি শুনতেছি না। পুনরুৎপত্তি করে কোন কোষ, ইন্টারস্টেশিয়াল। টোটিপোটেন্সি করে কোন কোষ, ইন্টারস্টেশিয়াল। অমর হয় কোন কোষ, ইন্টারস্টেশিয়াল। 45 দিন পর পর প্রতিস্থাপিত হয় কোন কোষ, ইন্টারস্টেশিয়াল। ইন্টারস্টেশিয়াল কারা রাখবো এদিকেই? হে সাইদ ইন্টারস্টেশিয়াল আসবি আই, ভয় পাস না, এদিকেই একটা ইন্টারস্টেশিয়াল কোষ ডাকতেছি ভাইয়া, তোমরা দেখো। এটা যেহেতু পরীক্ষা আসবে তো তোমরা মনে রাখার জন্য একটা ইন্টারস্টেশিয়াল কোষ আনতেছি, যে তাড়াতাড়ি আসে একটা ইন্টারস্টেশিয়াল কোষ। তুই মার্কস টাস পরীক্ষা তখন ডর না ভাইয়া। কে আইলে তাড়াতাড়ি দেখাই দিই ওদেরকে ময়দানা। এটা হচ্ছে তোদের সাইয়েদ ভাই, যদিও তার এই মুহূর্তে নাম ইন্টারস্টেশিয়াল কোষ, তোমরা এটা মনে রাখবা। সেই ইন্টারস্টেশিয়াল কোষ যেহেতু সেটা প্রয়োজনের যে কোনো কোষে পরিণত হয়, তাকে আমরা জিজ্ঞেস করবো একের পর এক, তোমরা দেখবা। তুমি কি মুকুলে পরিণত হতে পারো? তুমি কি জননাঙ্গ বানাইতে পারো? তুমি কি যে কোনো কোষ বানাইতে পারো? তুমি কি পুনরুৎপত্তি করতে পারো? তুমি কি টোটিপোটেন্সি করতে পারো? তুমি কি অমর হতে পারো? তুমি কি 45 দিন পর যে কোনো কিছু প্রতিস্থাপিত করতে পারো? ওরে বাবারে, সব কিছু যেহেতু পারে, তার নাম আর সাইয়েদ নয়, তার নাম হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। থ্যাংক ইউ সাইয়েদ। ইন্টারস্টেশিয়াল কোষ। যদি ইন্টারস্টেশিয়াল কোষের সাথে আমার ফটোগ্রাফ দেখা হতো তাহলে বলতাম ভাইয়া তুমি কি অমর হতে পারো, ভাইয়া তুমি কি টোটিপোটেন্সি করাইতে পারো, ভাইয়া তুমি কি 45 দিন পর পর প্রতিস্থাপিত পারো, ভাইয়া তুমি কি জননাঙ্গ বানাইতে পারো, ভাইয়া তুমি কি মুকুলে পরিণত হতে পারো। হয়তো হঠাৎ করে আমাকে জড়াই ধরে ইন্টারস্টেশিয়াল কোষ বলতো বাইরে ভাই আমি প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে, কথা ঠিক কিনা? এভাবে তো ভালো করতে হবে, ঠিক আছে না? এবার আসি আমরা খুব কাছাকাছি চলে আসছি হাইড্রার চলন। এই ইসু ভাই তোমাদেরকে হাইড্রার চলন দেখাবো। হাইড্রা আমরা তো হাঁটি, দৌড়ি, লাফাই, হাইড্রা নানাভাবে চলে। হাইড্রা যে চলে অনেকগুলো চলন আছে ভাই। তার মধ্যে হাইড্রার সাঁতার আছে, হাইড্রার বাসা আছে, হাইড্রার নতমুখী চলন আছে। কিন্তু পরীক্ষার জন্য দুটি ইম্পর্টেন্ট চলন, একটা হচ্ছে হামাগুড়ি, আরটা হচ্ছে ডিগবাজি। হামাগুড়িকে লুফিং বলে, ডিগবাজিকে সমাসলটেম বলে। হামাগুড়ি হচ্ছে তোমার আস্তে আস্তে চলন, ডিগবাজি হচ্ছে একটু দ্রুত চলন। তো ইউসুফ আলী আকন্দ আমার সাথে যুক্ত হও, যে যা বলবো বলুক, আমরা আমাদের মতো অভিনয় করে দেখাবো ইনশাআল্লাহ। এটাকে হাইড্রা দেখা যাচ্ছে, আর টু করে তুলবো। মনে করে এটা হাইড্রা, বিশ্বাস কর কারেন্টটা তার হাড়িয়ে বানাই দেবে ইয়া, ইনিল ক্রিয়েটিভিটি। হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের এটা তালি আল্লাহ, এখানে তো তালি না, এটা তো অনলাইন। একটু কমেন্ট আমার ল্যাগ না ভাই। ইস্ট অ্যান্ড ওয়েস্ট রিভিস আর বেস্ট একটা লেগছে না, ফার্ম ফুটটি মারছে না, বুড়া বই ফার্ম ফুটটি না মারলে ফরাইম কেন তোরা দেখা যাচ্ছে সাইড, দেখা যাচ্ছে এটা একটা হাইড্রা। তোমরা কি মনে হয় সাইড এভাবে চলে না, এটার ঢং যদি তোমরা দেখতা, এতে কি করবে দেখো, এটা তার পদতল, এটা তার কোষিকা। সে এভাবে কি ঠিক আছে নাকি আরো কাছে আনবো একটা সামনে? ওকে ওকে, ইটস ওকে। দেখো মনোযোগ দাও, পদতল আছে, এই কোষিকাকে বাঁকাইয়ে এভাবে দেখো বৃত্তি স্পর্শ করছে। বৃত্তি স্পর্শ করে সে যদি কোষিকার ফাঁসে আবার পদতলকে এভাবে নিয়ে যায়, তারপর দাঁড়াই, এটা হচ্ছে হাইড্রার লুফিং বা হামাগুড়ি। কেমন? এটা আস্তে আস্তে আমি আবার দেখাই, যেমন এভাবে বাঁকায় 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 বাঁকা বাঁকায় এভাবে ধরবে, তারপর আবার কাছে চলে যাবে, তারপর দাঁড়িয়ে যাবে। ঠিক আছে ভাই? আর ডিগবাজি কি জিনিস জানো? জাহিদ খানটা দেখছো? জাহিদ খানের ভিডিও নিয়েছিল, এখানে আছে জাহিদ খান ভিডিও আছে, দেখাবার করবে দেখি আগে একবার দেখে। এখানে দেখো এই ডিগবাজি দেখো, হাইড্রা এভাবে পদতল দিয়ে তাকে কোষিকা দ্বারা এভাবে স্পর্শ করবে, স্পর্শ করে দেখো ফা তুলে ফেলছে। ফা তুলে ফেলার পর হত্ত বড় বন্ড হাইড্রা দেখো, আবার ফাকে এগুলো আবার তোরা ট্রাই করতে যাইস না, লুঙ্গি ভরে ট্রাই করলে লুঙ্গি কাপড় দেবো সেটা। হ্যাঁ, এটা এভাবে করে আবার ফা এভাবে ধরে এভাবে তুলছে। ঠিক আছে না ডিগবাজি? তাহলে দেখো, ঠিক আছে, থ্যাংক ইউ ইউসুফ। ডিগবাজি মানে আসলে তোরা ছোটবেলায় দিছিস তো, এইভাবে দিয়ে ওভাবে পরে যাওয়া, তোদের তোলা ধরে আমি দিব না, দিয়ে পরে যাবো। আর হামাগুড়ি হচ্ছে এইভাবে দিয়ে এভাবে করে চলে আসা। কেমন?
তো ডিগবাজি এবং হামাগুড়ি এই দুটা চলন পরীক্ষা আসে, তোমরা এই দুটা দেখবা। হামাগুড়ি বা লুফিং হচ্ছে স্লো মন্তর গতি, এটা অল্প অল্প দূরত্ব অতিক্রম করে। ডিগবাজি বা সমারসল্টিং হচ্ছে স্পিড দ্রুত, এটা বেশি দূরত্ব অতিক্রম করে। এটুকু মিনিমাম মনে রাখলে হোক, বাকিগুলো তত্ত্বীয় বিষয়। তারপরে এটাও তোমাদের পড়াইছি শুক্রাশে শুক্রাণু মাতৃকোষ থেকে, শুক্রাণুকে স্পার্ম বলে। স্পার্ম এটা পুরো অতি লম্বায় না যাও তোমরা, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে, যেটা আমি বলছি সেটা শেষ পর্যন্ত একটা হাইড্রা তৈরি হয়ে যায়। আর মুকুলেরটা তো আমি শুরুতে বলে আসছি, কেমন। এরপরে এই আমরা মনে হয় আস্তে আস্তে এন্ডিংয়ের দিকে চলে আসছি। এন্ডিংয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলি, হাইড্রার একটা মৃতজীবী সম্পর্ক আছে। হাইড্রা একটা প্রাণী, তার সাথে জলজ শৈবাল আশ্রয় নেয়। তা হাইড্রার ওখানে জলজ শৈবাল আশ্রয় পেয়ে, তো জলজ শৈবাল তো একটা উদ্ভিদ, তো উদ্ভিদ যখন হাইড্রাকে কী দেয়, অক্সিজেন দেয়, তা হাইড্রা অক্সিজেনটা গ্রহণ করে উপকৃত হয়। আবার হাইড্রা প্রাণী হিসেবে যখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সেটা শৈবাল উদ্ভিদ হিসাবে গ্রহণ করে নিজের খাদ্য নিজে তৈরিতে ব্যবহার করে। তো এইভাবে কিছু কথাবার্তা আছে। অর্থাৎ হাইড্রা এবং শৈবাল উভয়ের পাশাপাশি যে অবস্থান জলের মধ্যে, সেটা একে অপরের উপকারের মধ্যে দিয়ে এরকম সম্পর্কে আমরা মৃতজীবিতা বলি, সিম্বায়ন বলি। অর্থাৎ আমি তোমার উপকার করলাম, পড়াচ্ছি, তুমি আমার উপকার করলে, হালকা কমেন্ট করলে, একটু মনে করো শেয়ার টেয়ার দিলা, তোমার আর আমার মধ্যে সম্পর্কটা হচ্ছে মৃতজীবী বা সিম্বায়ন সম্পর্ক, তাই না? আমি শুধু তোমাকে ফরাই গেলাম, তুমি কোনো একটু কমেন্ট করলে না, শেয়ার টেয়ার দিলা না, তাহলে এটা হয়ে যাবে পরজীবী সম্পর্ক। এটা তো হতে পারে না। শ্রদ্ধা স্নেহের মাঝখানে সুন্দর সম্পর্ক আমাদের, তাই না? এখন তাদের মৃতজীবী সম্পর্ক, তারপরে হাইড্রার লুফিং আসতে চলে, ডিগবাজি দ্রুত চলে, এগুলো নিয়ে আমি একটা রোমান্টিক সিটি লিখছি। এখন তোমরা একটা রোমান্টিক সিটিকে আমি একটু ফরে শোনাই তোমাদেরকে। এরপর আস্তে আস্তে প্রশ্নগুলো গুছাই দিয়ে আমি বিদায়ের দিকে চলে যাব। প্রিয় হাইড্রা, আমি তোমার গেস্টোডার্মিসে আশ্রয় নিয়েছি সে অনেক আগে। উদ্ভিদ হিসাবে আমি তোমার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি, তোমার বর্জ্য পদার্থকে পুষ্টি হিসাবে গ্রহণ করে বেঁচে আছি। তবে এটাও মনে রাখবে, তুমি কি আমার দ্বারা উপকৃত হওনি? আমি যখন উদ্ভিদ হিসাবে অক্সিজেন ত্যাগ করেছি, তা তুমি গ্রহণ করেছো। আমি তোমার জন্য খাবার তৈরি করে দিই। আমি ভেবেছিলাম তুমি ধীরগতির লুফিং দ্বারা আমার কাছে আসবে, কিন্তু তুমি দ্রুত ডিগবাজি দিয়ে দূরে চলে যাওয়ার চেষ্টা করেছো। তবে আশা রাখি তোমার আমার এই পারস্পরিক সহাবস্থান, এর বন্ধন দীর্ঘস্থায়ী হোক। ইতি তোমার এই প্রিয় শৈবাল। ঠিক আছে, যখন আসলে ফলা করতে ইচ্ছে হবে না, ডাইরেক্ট ফরাকটা ধরে রোমান্টিসিটির মতো করে ফেলবা। প্রিয় মাইটোকন্ড্রিয়া, তুমি বলে কলিকারের সাথে দেখা করেছো, মানে একদম এভাবে দুইটা সুন্দর টোন, হয়তো রোমান্টিক টোন, নাহলে ওয়াজ। মাইটোকন্ড্রিয়া, তোমার নাকি দুইটা স্তর থাকে, দুইটা প্রকোষ্ঠ থাকে, আমি শুনেছি। তোমার নাকি অন্তঃপ্রকোষ্ঠে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, এরকম মজা করে করে পড়তে হবে। এখন মোটামুটি আমি একটু কনক্লুশন দিই, কীভাবে আনসার করব সুন্দর করে ভেঙে দিই। এবার মনে হয় একটা সিরিয়াস মুড আসতে হবে। যাওয়ার আগে আমি আজকে একটা কষ্টের গান গাইবো, গান গিয়ে চলে যাবো। ঠিক আছে, প্রাণীবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ হাইড্রা নিয়ে কথা বলছিলাম। এখান থেকে যে প্রশ্নগুলো আসে, সেখানে আদর্শ নিউক্লিওসাইডের গঠন তোমরা পারবা, ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্ক তোমরা পারবে ইনশাআল্লাহ। তারপরে হাইড্রার চলন, লুফিং, ডিগবাজি, যেটা ডুববাজি এবং হামাগুড়ি, এই দুইটা একটু দেখবা। স্লাইডে আমি সবগুলো এখানে আপলোড দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিবা। যেহেতু আমি সংক্ষেপে একটা রিভাইস আকার এটা ক্লাসটা নিচ্ছি। তারপরে হচ্ছে হাইড্রার পরিভাগ তোমরা পারবা, বহিঃকোষীয়, অন্তঃকোষীয়। মৃতজীবিতা বলতে কি বোঝা, হাইড্রা মৃতজীবী সম্পর্কে আশা করি পারবা, অনেক ইজিলি তোমাদেরকে বললাম। তারপরে হচ্ছে যে আরও অল্প ছোটোখাটো প্রশ্নগুলো যা এখানে আলোচনার মধ্যে চলে আসছে। তবে একটা প্রশ্ন আসবে, হাইড্রার শ্রম বন্টন, এটা বয় পেয়ে না কেউ। হাইড্রার 7টা কোষের কাজ লিখে দিবা, মাথা, দেহকাণ্ড, হাইপোস্টন, দেহকাণ্ড, পদতলের কাজ লিখে দিলে হাইড্রার শ্রম বন্টন উত্তরটা হয়ে যাবে। উত্তর লেখার সময় চেষ্টা করবা গ এবং গতে সাধারণত জানা তথ্য থেকে একটা ভূমিকার মতো করে, ভূমিকা শিরোনাম দিবা না, ভূমিকার মতো করে 2-3 লাইন লিখে মূল টপিকটা লিখে শেষ 2 লাইন মতো একটা উপসংহার টাইপের টান দিবা। যেখানে চিত্র ডিমান্ড করবো অবশ্যই চিত্র দিবা, চিত্র দিতে পারলে বাইলে হইতে ভালো, কেমন। এভাবে আনসারগুলো করবা। ছোটো ছোটো প্রশ্নগুলো আমরা দিয়ে দিছি তোমাদের জন্য, স্লাইড এবং প্রশ্ন সব কিছু এখানে আপলোড দিয়ে দেওয়া হবে। তোমাদের জন্য এমসিকিউ আপলোড দিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলা। কতক্ষণ গেছে লাইভ? প্রায় ঘন্টাখানেক গেছে না? 1 ঘন্টা 3 মিনিট। তো অনেকক্ষণ ধৈর্য ধরেছিলাম মাশাআল্লাহ। আমাদের জেনেক্স থেকে এরকম বারবার লাইভ আসতে থাকবে। আমি এটা একটু রিভাইজ টাইপের করে দিয়েছি, সুতরাং আগের যাদের পড়া আছে তাদের জন্য এই লেকচারটা আশা করি ভালো লাগবে, এটা আমার প্রত্যাশা। আর এরকম আমাদের জেনেক্স থেকে এখন থেকে প্রতিদিনই লাইভে আসবে, আমরা সবগুলো সাবজেক্টেই ক্লাস নিতে থাকবো। আমরা জেনেক্সের পেজে তোমরা সবাই
একটু লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকবা, তাহলে ক্লাসগুলো তোমরা পাবা। আর যারা FRB 26 আসো SSC, তারা আমাদের সাথে যুক্ত হতে পারো। যুক্ত হলে আমরা ইনশাআল্লাহ সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দিব, তোমরা আমাদের মাধ্যমে রিভাইজ দাও। আমাদের সাথে যুক্ত হওয়ার বিষয়টা হচ্ছে যে আমাদের 13টা সাবজেক্ট সবগুলো আর কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একদম বাংলা সহ ইংরেজি সহ ICT সবগুলো সাবজেক্ট আমরা 8 জন একসাথে আছি। আমাদের ডিটেলস আমাদের পেজের মধ্যে তোমরা পাবা। আমরা সবগুলো সাবজেক্ট 5,000 টাকা নিচ্ছি, তবে প্রথম 500 জনের জন্য আমরা 3,000 টাকা রাখতেছি। আমাদের এখানে টাকাটা যেটুকু রাখছি আমাদের টিচারদের কোয়ালিটি অনুযায়ী আসলে টাকাটা বেশি না, কিন্তু আমরা চাচ্ছি জেনেক্স অনলাইন কোচিংটা উঠে আসুক তোমাদের সহযোগিতার মধ্যে দিয়ে। FRB 26 অনুযায়ী আমাদের জেনেক্সের থেকে প্রথম প্রোগ্রাম, তো এই প্রোগ্রাম উপলক্ষে আমরা টাকাটা বেশি চাইলে এটা আমাদের লেভেল অনুযায়ী আমরা রাখছি। তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে ইনশাল্লাহ রিভাইজটা দিতে পারো। আর SSC 27 যারা আছে তারা আগামী বছর FRB-তে যুক্ত হয়ে কোনো অসুবিধা নেই। এখন ফ্রি ক্লাসগুলো করতে থাকো, আমাদের আরও 10-15 দিন এরকম ফ্রি উন্মুক্ত ক্লাস হবে। আমাদের ক্লাসগুলো যাচাই করো, তারপর তোমরা আমাদের সাথে ভর্তি হও, খুব মোস্ট ওয়েলকাম, তোমরা আসতে পারো। আমাদের ভর্তি হওয়ার ঠিকানা অফলাইনে চকবাজারে গুলজার মোড়ে ডাক্তার রিজভি স্যারের মেডিবস অফিসে তোমরা ভর্তি হতে পারো, কিংবা অনলাইনেও ভর্তি হওয়ার নির্দেশনাগুলো আমাদের পেজের মধ্যে দেওয়া আছে। এবং আমরা অল্প সময়ে জেনেক্স পেজটা মাশাআল্লাহ অনেক গ্রো করছে, এটা তোমাদের সহযোগিতা, তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। এবং আমাদের টিম, আজকের আমার ক্লাস আমি সবাইকে আবার স্মরণ করি, ইংরেজিতে আমাদের শাহিন স্যার আছে, আমাদের বাংলাতে আমির ফারাবি স্যার আছে, আমাদের ICT-তে ইঞ্জিনিয়ার তানভীর মোহাম্মদ শিফাত স্যার, তারপরে বায়োলজিতে আমি তো আছি ডাক্তার রিজভি, তারপরে কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের ডাক্তার আরাফাত, আর আমাদের ফিজিক্সে হচ্ছে ইঞ্জিনিয়ার সাইয়েম, বুয়েট গ্রাজুয়েট মাশাআল্লাহ, ব্রাইট ছেলে। তারপরে আমাদের মেহেদি আছে ম্যাথের মধ্যে, এবং ম্যাথের মধ্যে বাঁধন আছে। আশা করি সবার নামগুলো আসছে। আমরা একটা টিম হয়ে তোমাদের সাথে থাকতে চাই, শ্রদ্ধা স্নেহের মাঝখানে সুন্দর একটা সম্পর্ক হবে, ভালো একটা রেজাল্ট বের হয়ে আসবে। তো আজকে তোমরা ধৈর্য ধরে আমার সাথে হাইড্রা ক্লাসটা করার জন্য তোমাদের একটা গান শোনাই। কোন গানটা শোনাবো? এটা কষ্টের গান, আমার কণ্ঠ অত সুন্দর না, এমনি একটা কষ্টের গান শোনাই। যাদের পড়া ভালো লাগবে তাদের কষ্টের গান না, যাদের পড়া করতে গিয়ে কষ্ট আছে তাদের জন্য। চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাইয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাইয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। যার চলে যাই সে বুঝে হায় বিচ্ছেদেরই যন্ত্রণা, যার চলে যাই সে বুঝে হায় বিচ্ছেদেরই যন্ত্রণা। ও বুঝি শিশুর ও বুঝি প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে, থ্যাংক ইউ।